কেমন আছো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রজেক্ট এস এর হিসাব বিজ্ঞান নবম ক্লাস অধ্যায় 8 দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ রিজভী খান মজলিস, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়, সেশন 21-22। তোমরা আমার ক্লাস আগেও দেখেছো। আমরা হিসাব বিজ্ঞানের অষ্টম অধ্যায় ছিলাম। অধ্যায়টির নাম হচ্ছে দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। তোমাদেরকে আমি অনুরোধ করছি যে মনোযোগ দিয়ে ক্লাসটি করো এবং একটু ইনভলভ থাকো। আমার প্রতিটি কথা নোট করে নাও, তোমাদের এমসিকিউর জন্য কাজে দিবে, সিকিউর জন্য অবশ্যই কাজে দিবে। এই অধ্যায় থেকে 10 নম্বর একটি সৃজনশীল প্রশ্ন আসবে। এইচএসসি 26, এইচএসসি 27 তোমাদেরও 10 নম্বর একটি পূর্ণাঙ্গ সৃজনশীল প্রশ্ন আসবে। দুটি পন্থা, সরলরৈখিক, যা আমি এর আগের ক্লাসেও সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতিতে অবচয়ের সম্পর্কে সকল ধারণা আমি ক্লিয়ার করেছি আগের অষ্টম ক্লাসে। তোমরা অষ্টম ক্লাস যদি কেউ না করে থাকো, সরাসরি নবম ক্লাসে যুক্ত হয়েও না। তোমাদেরকে আমি বলবো, সাজেশন থাকবে আমার পক্ষ থেকে, অষ্টম ক্লাস করে এসে আজকে নবম ক্লাসে তোমরা এঙ্গেজ হও, তাহলে তোমরা আশা করি ব্যাপারটা বুঝতে পারবে। আজকে ক্রমহ্রাসমান জের নিয়ে সবার আগে আমি আলোচনা করব। তো এই দুটি সরলরৈখিক ও ক্রমহ্রাসমান, এই দুটি যদি আমরা ভালো করে প্র্যাকটিস করতে পারি, আমাদের একটি সৃজনশীল আশা করি আমাদের পরীক্ষাতে অবশ্যই আসবে, এবং আশা করি আসবে ইনশাল্লাহ 100%। এটাই আসবে, সরলরৈখিক ও ক্রমহ্রাসমান জের। তাহলে আসো আমরা আমাদের ক্লাসে চলে যাই। ক্রমহ্রাসমান জের পদ্ধতি। ভাইয়া, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আমরা এটা শিখেছি, সরল রৈখিক পদ্ধতি বলতে বোঝানো হয় প্রতি বছর স্থির হারে, সমান হারে, একই হারে, স্থির কিস্তি বা সরল রৈখিক পদ্ধতিতে প্রতি বছর একই হারে অথবা সমান হারে কি হয়, অবচয় নির্ধারণ করা হয়। একই হারে সমান অবচয় হবে, তবে তারিখ অনুযায়ী। সমান অবচয় হোক সমস্যা নাই, তারিখ অনুযায়ী হবে। ক্রমহ্রাসমানেও তারিখ অনুযায়ী হবে, তবে প্রতি বছর অবচয় সমান হবে না। আয়ুষ্কালের প্রথম দিকে অবচয়ের হার বেশি, শেষের দিকে অবচয়ের হার কম। কারণ প্রথম দিকে ব্যবহারিতা বা কার্যকারিতা বেশি, শেষের দিকে উপকারিতা, উপযোগিতা, কার্যকারিতা কম। আরেকটা রিজন হচ্ছে, প্রথম দিকে আমরা অর্জন মূল্যের উপর ক্রমহ্রাসমানের অবচয় পদ্ধতি বা ডাবল ডিক্লাইনিং পদ্ধতিতে আমরা কিভাবে অবচয় নির্ধারণ করি, অবচয়ের হারের উপর। অবচয়ের হার কিভাবে বের করি? অবচয়ের হার আমরা বের করি 100% ভাগ আয়ুষ্কাল। ভাইয়া, 100% ভাগ আয়ুষ্কাল, এই সূত্র তো আপনি সরল রৈখিকের ক্ষেত্রেও শিখিয়েছিলেন। সরল রৈখিক ঠিক, তোমাদেরকে ঠিক, সরল রৈখিকে শুধু 100% ভাগ আয়ুষ্কাল, কিন্তু ক্রমহ্রাসমানে 100% ভাগ আয়ুষ্কাল গুণ 2, তার মানে অবচয়ের হার দ্বিগুণ হয়। সরল রৈখিকের তুলনায় ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার কি হয়? দ্বিগুণ, 2 গুণ, ডাবল হয়। তাই ইহাকে ডাবল ডিক্লাইনিং ব্যালেন্সও ইংরেজিতে বলা হয় এই পদ্ধতিকে। এই পদ্ধতিতে একটা বিষয় অবহেলা হয়, একটা বিষয় উপেক্ষিত হয়, সেই বিষয়টার নাম হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। কি হয়? ভগ্নাবশেষ মূল্য। এটা আমি ক্লাস 8এও বলেছিলাম যে সরল রৈখিক দুইটা বিষয়কে উপেক্ষা করে, 1 নাম্বার পুঞ্জীভূত অবচয়, 2 নাম্বার মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন রেট। কারণ প্রতি বছর একই হারে অবচয় হলে মুদ্রাস্ফীতি অর্থাৎ টাকার মান কমে যাওয়া, দ্রব্যের দাম বেড়ে যাওয়া, এই বিষয়টাকে বিবেচনাধীন করা হয় না সরল রৈখিক পদ্ধতিতে। পুঞ্জীভূত অবচয়কে মাইনাস দেওয়া হয় না, বা প্রতি বছর পুস্তক মূল্য নির্ণয় করা হয় না। কোন পদ্ধতিতে? সরল রৈখিক পদ্ধতিতে। আর প্রতি বছর পুস্তক মূল্য বা বুক ভ্যালু বা বর্তমান মূল্য বের করতে হয় কোন পদ্ধতিতে? ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে। ভাইয়া কিভাবে বের করব? আমরা শিখেছিলাম অষ্টম ক্লাসের সেই সূত্রে, ক্রমহ্রাসমান জেরে বা সরলরৈখিকে যে কোনো ভাবেই পুস্তক মূল্য বের করার সূত্র একটাই, অবচয়যোগ্য মূল্য আমরা বের করার সূত্র শিখেছিলাম। এবং পুস্তক মূল্য বের করার সূত্র কি? অর্জন মূল্য যেটা, সেটা থেকে আমরা বাদ দিব পুঞ্জীভূত অবচয়, অর্থাৎ সম্পত্তির অর্জন মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। এই পদ্ধতিতে আমরা পুস্তক মূল্য বের করি। প্রত্যেক বছর পুস্তক মূল্য বের করে তার উপর অবচয় নির্ধারণ করতে হবে। এটাই হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতির নিয়ম। অর্থাৎ প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছরের অবচয়ের হার কম হবে, কারণ প্রথম বছরের পুস্তক মূল্য আর দ্বিতীয় বছরের পুস্তক মূল্যের মধ্যে পার্থক্য আছে। প্রথম বছরেরটাকে পুস্তক মূল্য বলা হয় না, প্রথম বছরেরটাকে বলা হয় অর্জন মূল্য। অর্থাৎ অর্জন মূল্য থেকে দ্বিতীয় বছরের পুস্তক মূল্য কম, দ্বিতীয় বছরের পুস্তক মূল্য থেকে তৃতীয় বছরের পুস্তক মূল্য কম, তৃতীয় বছরের পুস্তক মূল্য থেকে চতুর্থ বছরের পুস্তক মূল্য কম। অর্থাৎ প্রতি বছর পুস্তক মূল্য আস্তে আস্তে কমে এবং অবচয়ের হার সেম থাকে, কিন্তু অবচয়টা কমে যায়। অবচয়ের হার সেম থাকলেও অবচয়ের অ্যামাউন্টটা, পরিমাণ, ডিপ্রিসিয়েশনের অ্যামাউন্ট কমে যায়। কোন পদ্ধতিতে? ক্রমহ্রাসমান জের। আসো আমরা একটু খেয়াল করি, যে পদ্ধতিতে
সম্পদের বার্ষিক অবচয়ের পরিমাণ প্রতি বছর ক্রমান্বয়ে কি হইতে থাকে, হ্রাস হ্রাস কমতে থাকে, তাকে ক্রমহ্রাসমান জের পদ্ধতি বলে। ক্রমহ্রাসমান মানে ক্রমে ক্রমে হ্রাস পাওয়া, এটার আরেকটা নাম ক্রমযোজিত অবচয়, পুস্তক মূল্য হ্রাস অবচয়, ডাবল ডিক্লাইনিং জের, একই কথা। অবচয় সঞ্চিতি পদ্ধতিতে জের নির্ণয় করা, একই কথা। এ পদ্ধতিতে 2 নম্বর পয়েন্ট আমরা দেখি, এ পদ্ধতিতে অবচয় ক্রমহ্রাস প্রাপ্ত পুস্তক মূল্য কি, পুস্তক মূল্য মানে ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। ক্রয় মূল্য মানে কি, অর্জন মূল্য। ক্রয় মূল্য বলতে কাকে বোঝানো হচ্ছে ভাইয়া, অর্জন মূল্য। এখানে ক্রয় মূল্য বলে কে, অর্জন মূল্য। অর্জন মূল্যের সূত্র কি ভাইয়া, একটা সম্পত্তির ক্রয় মূল্য প্লাস ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ যোগ করলে আমরা অর্জন মূল্য পাই। ওই অর্জন মূল্য থেকে আমরা মাইনাস দিব পুঞ্জীভূত অবচয়, তাহলে আমরা কি পাবো, পুস্তক মূল্য, বুক ভ্যালু। ওই পুস্তক মূল্য বা ওই বই মূল্য বা ওই বুক ভ্যালু থেকে আমরা ওই বুক ভ্যালুর সাথে আমরা গুণ করব অবচয়ের হার। অর্থাৎ এই পদ্ধতিতে, এই সূত্রে, কোন সূত্রে ভাইয়া, আমরা এই যে এই সূত্রে আমরা অবচয় নির্ণয় করব, এই সূত্রে আমরা অবচয় নির্ণয় করব, অবচয়ের হার নির্ণয় করব এবং এই অবচয়ের হার দিয়ে আমরা বার্ষিক অবচয় নির্ণয় করতে পারবো, সক্ষম হব। কিভাবে, এই যে অবচয়ের হার দেওয়া আছে 100% ভাগ আয়ুষ্কাল গুণ 2, গুণ 2 হবে কেন, কারণ অবচয়ের হার দ্বিগুণ হয়। কোন পদ্ধতিতে, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে। ভাইয়া একটু মনোযোগ দাও শিক্ষার্থীবৃন্দ, খুব সহজ ভাইয়া, ইজি করে বলছি, মনোযোগ দাও। এই অবচয় পদ্ধতিতে ভগ্নাংশ মূল্য কি বিবেচনা করা হয় না, সেটা আমি আগে বললাম। তারপরে অবচয় সংশ্লিষ্ট সম্পদের প্রারম্ভিক মূল্য বা অর্জন মূল্য। আচ্ছা ভাইয়া বলো তো, এখানে একবার বলা আছে প্রারম্ভিক মূল্য, একবার বলা আছে অর্জন মূল্য, দুইটার মধ্যে পার্থক্য আছে। তোমরা কি জানো এই দুইটার মধ্যে কি আছে, এই দুইটার মধ্যে বিস্তর ফারাক আছে, পার্থক্য আছে। একটা হচ্ছে প্রথম বছরের যে ভ্যালুটা, ওইটাকে বলা হয় প্রারম্ভিক মূল্য, মানে অর্জন মূল্য। আর দ্বিতীয় বছরের যে ভ্যালুটা, ওইটা হচ্ছে প্রারম্ভিক মূল্য বা পুস্তক মূল্য। অর্থাৎ প্রারম্ভিক মূল্য, অর্জন মূল্য দুইটা দেখতে কাইন্ড অফ একই বা একই কাজ, তবে এই পদ্ধতিতে আমরা পুস্তক মূল্যের উপর অবচয় হার বের করি। আমি যদি একটা উদাহরণ দিয়ে যদি তোমাদেরকে বুঝাই, ওইটা বেশি সহজ হবে তোমাদের জন্য। আসো উদাহরণটা দেই, তাহলে বুঝবা। এবিসি কোম্পানি, দেখো তো 6 নম্বর পয়েন্টে কি বলা আছে। এবিসি কোম্পানি 2022 সালে 1 জানুয়ারি তারিখে একটি মেশিন 1 লক্ষ টাকা দিয়ে ক্রয় করেছে, যার আমদানি শুল্ক বাবদ দিয়েছে 10,000, আমদানি শুল্ক 10,000, তারপরে পরিবহন খরচ 5,000, সংস্থাপন ব্যয় 5,000, সম্পত্তির ভগ্নাংশ মূল্য 30,000, মেশিন মেয়াদ 10 বছর এবং অবচয় বের করতে বলা হয়েছে। 3 বছরের অবচয় সারণী প্রস্তুত। অবচয় সারণী আমরা পরবর্তীতে দেখব, অবচয়টা আগে বের করি। দেখো আমরা জানি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে কখনো ভগ্নাবশেষ মূল্যকে ক্যালকুলেট করতে হয় না। তার মানে 30,000 টাকার কোনো কাজ নাই ভাইয়া, 30,000 টাকার কোনো কাজ নাই। অবচয় যোগ্য মূল্য বের করতে আমাদের 30,000 টাকার কোনো কাজ নাই। মনে রাখবে একটা কথা, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে যা অর্জন মূল্য তাই অবচয় যোগ্য মূল্য। অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে আমরা অবচয় যোগ্য মূল্য বাইর করি না, কারণ এটা সরলরৈখিক পদ্ধতি না। সরলরৈখিক পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বাদ হয়, আমরা সূত্রে দেখেছিলাম 8ম ক্লাসে, কিন্তু ক্রমহ্রাসমানে ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা হয় না বা বাদ দেওয়া হয় না। যা অর্জন মূল্য তাই অবচয় যোগ্য মূল্য। আসো এই অঙ্কের জন্য আমাদের অর্জন মূল্য কত আমরা বের করি। অর্জন মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা প্লাস আমদানি শুল্কের খরচ, আনুষঙ্গিক খরচ কত 10,000, প্লাস পরিবহন বিল কত 5,000, প্লাস আবারও প্লাস। ভাইয়া দেখো সংস্থাপন ব্যয় কত 5,000, আবারও 5,000। আচ্ছা আর নাই, আর কোনো খরচ আছে? যন্ত্রপাতি ক্রয় বাবদ বা এই যে এই জায়গার মধ্যে মেশিন ক্রয় করা হলো, এই মেশিন ক্রয় বাবদ আর কোনো খরচ এখানে রয়েছে? নাই ভাইয়া। তাহলে আমার অর্জন মূল্য কত 1,20,000, অর্জন মূল্য 1,20,000। আচ্ছা তাহলে আমাদের সূত্র অনুযায়ী অর্জন মূল্য যা সেটাই অবচয়যোগ্য মূল্য, কোনো ভগ্নাবশেষ মূল্য মাইনাস হবে না। অর্থাৎ এই 1,20,000 উপর আমি অবচয়ের হার গুণ দিব। অবচয়ের হার তো আমি এখনো বের করি নাই, আসো বের করি। সূত্র অনুযায়ী আমাদের অবচয়ের হার বের করার সূত্র কি, 100% ভাগ আয়ুষ্কাল। আয়ুষ্কাল কয় বছর ভাইয়া 10 বছর, ভাগ 10 গুণ কত 2। এই যে দেখো ভাইয়া খেয়াল করো, অবচয়ের হার আমরা এখানে লিখেছি, এখানে আমাদের স্লাইডের মধ্যেই দেওয়া আছে 100% ভাগ আয়ুষ্কাল গুণ 2। তাহলে আমাদের এই রেজাল্টটা কত হলো 20%। তাহলে আমাদের এবিসি কোম্পানির যে মেশিনটি তারা ক্রয় করেছে তার অবচয়ের হার কয় পার্সেন্ট ভাইয়া? ঠিক বলেছো 20%। এই 1,20,000 উপর আমি 20% ধার্য করব। তাহলে আমার প্রথম বছর মানে কত সালের 2022 সালের অবচয় কত হবে ভাইয়া?
বলো 1,20,000 গুণ 20%, তাহলে 24,000। অর্থাৎ 2022 সালে আমার অবচয়ের অ্যামাউন্টটা হবে 24,000 টাকা। এখন আমার প্রশ্ন হচ্ছে, কোনো একটা অ্যামাউন্টের উপর আমি পার্সেন্টেজ করলে যেই অ্যামাউন্টটা আমি পাই, কোনো একটা অ্যামাউন্টের উপর শতকরা হার বের করার ফলে বা গুণ করার ফলে আমি যেই হারটা যেই অ্যামাউন্টটা পাই, ওই অ্যামাউন্ট মানে 24,000 টাকা। আমার প্রশ্ন হচ্ছে, এই 24,000 টাকা কি এক মাসের, একদিনের, নাকি 12 মাসের বা 365 দিনের? বলো, তোমরাই বলো। মনে রাখবে, কোনো একটা অ্যামাউন্টের উপর আমরা পার্সেন্টেজ করলে আমরা 12 মাসের বা 365 দিনের হিসাব পাই। অর্থাৎ এই যে 24,000 টাকা মেশিনের অপচয় বা ব্যবহারজনিত ক্ষয় বা ক্ষতি, সেটা এক মাসের নয়, 12 মাসের। এখন আমি আমার সম্পত্তি ক্রয় করেছি জানুয়ারিতে এবং আমার ব্যবসার শেষ হবে 31শে ডিসেম্বর, অর্থাৎ আমি 12 মাসের অ্যামাউন্ট এখানে সম্পত্তি ক্রয়ও করেছি জানুয়ারি 1 তারিখে, শেষ হবে 31শে ডিসেম্বর, অর্থাৎ 24,000 টাকা 12 মাসের ছিল, 12 মাসেরই কাউন্ট হবে। কিন্তু যদি মেশিনটি ক্রয় করা হতো মার্চ মাসে বা যদি মেশিনটি ক্রয় করা হতো 1 জুন, তাহলে হিসাব করো 1 জুন তারিখে যদি আমি মেশিন ক্রয় করি 31শে ডিসেম্বর পর্যন্ত কয় মাস? জানুয়ারি, জুন থেকে শুরু করো, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 7 মাস। অর্থাৎ 1 জুন যদি এই একই হিসাব 1 জানুয়ারির জায়গায় যদি 1 জুন থাকতো, তাহলে এই 24,000-এর সাথে তখন 7/12 কাউন্ট হইতো, 7/12 কাউন্ট হইতো। এখন হবে না, কারণ এখন 12 মাসেরই অ্যামাউন্ট এখানে আছে। 2022 সালে পুরো বছরের অবচয় 24,000। কিন্তু যদি এখানে 1 জুন থাকতো, তাহলে আমি 7 দিয়ে গুণ করতাম, 12 দিয়ে ভাগ করতাম। কারণ আমি যদি 24,000-কে 12 দিয়ে ভাগ দেই, তাহলে আমি 1 মাসের অবচয় পাবো, আর 7 দিয়ে গুণ দিলে 7 মাসের অবচয় পাবো। অর্থাৎ আমাদেরকে অবচয় ধরতে হবে তারিখ অনুযায়ী। আবার ভাইয়া অনেক সময় আছে সংস্থাপন। মনে রাখবে, তুমি কিনেছো 1 তারিখে, জানুয়ারি মাসের 1 তারিখে কিনেছো, কিন্তু সংস্থাপন করছো কবে? জুন মাসের 1 তারিখে। তার মানে তোমাকে অবচয় ক্যালকুলেট করতে হবে জুন মাসের 1 তারিখ থেকে। যেদিন তুমি মেশিন সংস্থাপন করেছো ওই দিন থেকে তোমাকে 31শে ডিসেম্বর বা তোমার হিসাব বর্ষের শেষ দিন পর্যন্ত তোমাকে অবচয় ধার্য করতে হবে। যেদিন মেশিন কিনেছো ওই দিন থেকে তার ব্যবহার শুরু করো নাই, যেদিন মেশিন সংস্থাপন করছো ওই দিন থেকে মেশিন ব্যবহার করা শুরু করছো। অর্থাৎ মেশিন ব্যবহার বা ক্ষয়ক্ষতিজনিত খরচটাকে আমরা বলছি অবচয়। অবচয় শুরু হবে যেদিন থেকে ব্যবহার শুরু হবে। ব্যবহার কবে থেকে শুরু হবে? যেদিন আমি সংস্থাপন করেছি ওই দিন থেকে, নাকি যেদিন আমি কিনছি ওই দিন থেকে। আমি কিনে ফেলে রেখেছি, সংস্থাপন করি নাই, মানে কিনে রেখেছি এখনো বসাই নেই, সংস্থাপন করি নাই, ফিক্স করি নেই। যেদিন থেকে সংস্থাপন করব ওই দিন থেকে আমাকে অবচয় ক্যালকুলেট করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়। ব্যাপারটা একদম ক্লিয়ার না? আসো আমরা 2023 সালে যাই। 2023 সালের জন্য কি করবো জানো ভাইয়া? 2023 সালের জন্য আমরা যদি এই অঙ্ক থেকে 2023 সালের অবচয় বের করি, আমাদের তো 3 বছরের অবচয় বের করতে বলছে, আমরা তো কেবল 1 বছর এটা করলাম। তাহলে 2023 সালে, এটা তো 2022, আসো 2023 এ আমরা যাই। 2023 সালে আমাদের যেহেতু এটা ক্রমহ্রাসমান জের, আমাদেরকে আবারও পুস্তক মূল্য বের করতে হবে বা বই মূল্য বের করতে হবে। তাহলে বই মূল্যের সূত্র কি? যন্ত্রপাতির অর্জন মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। কত? 2023 সালের জন্য 2022 সালের যে অবচয় সেটা কি পুঞ্জীভূত না? অবশ্যই পুঞ্জীভূত। তাহলে 1,20,000 থেকে 24,000 বাদ হবে। 1,20,000 মাইনাস পুঞ্জীভূত অবচয় কত? যা ব্যবহার করেছিলাম 24,000 টাকা, 24,000 টাকা। আসো তাহলে রেজাল্ট আমার কত হইলো বলো? 96,000 টাকা। অর্থাৎ 2023 সালে আমি 96,000 টাকার উপর অবচয়ের হার গুণ দিব। অবচয়ের হার কিন্তু আমার ওই 20%ই আছে, অবচয়ের হার কিন্তু চেঞ্জ হয় নাই। তাহলে 96 উপর যদি আমি 20% ধরি, তাহলে আমার কত হয়? 19,200। 18 আর 12, হ্যাঁ 19,200। তাহলে ভাই আমাকে বলো তো, 2022 সালের অবচয় 24,000, কিন্তু 2023 সালের অবচয় 19,200। তার মানে আমার অবচয়ের হার কি বাড়ছে প্রতি বছর না কমছে? অবচয়ের হার না, অবচয়ের অ্যামাউন্টটা, পরিমাণ, ডেপ্রিসিয়েশনের পরিমাণটা বাড়ছে না কমছে? কমছে। আমরা জানি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে প্রতি বছর অবচয়ের হার কমে, কারণ প্রতি বছর পুস্তক মূল্যের উপর অবচয় ধরতে হয়, অবচয়ের হারটা গুণ করতে হয়। তাহলে এই বছরের পুস্তক, আগের বছরের পুস্তক মূল্য ছিল 1,20,000, এই বছরের পুস্তক মূল্য 96, তার মানে পুস্তক মূল্য কমে গেছে। পুস্তক মূল্য কমে যাওয়ার ফলে আমার অবচয়ও কমে গেছে। দেখো 20%, 20%, অবচয়ের হার কিন্তু পরিবর্তন হয়নি, অবচয়ের হার একই থাকবে, খালি পুস্তক মূল্যটা ক্যালকুলেট করার ফলে, বিবেচনা করার ফলে আমার অবচয় পুঞ্জীভূত অবচয়টা কমে গেল।
ক্রমশ সমান জেড এইভাবে নির্ণয় করতে হয়। আসো 2024 সালে আমরা যাই। 2024 সালে আবারও একই কাহিনী, 1,20,000, কিন্তু এবার মাইনাস করব 24,000 প্লাস 19,200। ভাইয়া কত মাইনাস করব? 24,000 প্লাস 19,200। তার মানে আমার 2024 সালের জন্য দুইটা পুঞ্জীভূত অবচয় আছে, এক নাম্বার 2022, দুই নাম্বার 2023। তার মানে আমি 2022 এর অবচয়, 2023 এর অবচয়, দুইটা অবচয়কে একসাথে মাইনাস করব 2024 সালে। তাহলে আমার রেজাল্ট কত হবে? 1,20,000 থেকে 24 আর 19 প্লাস করো, কত হয়? কত হয় শিক্ষার্থী বন্ধুরা বলো, তোমরাই প্লাস করো। 6 33 43 43,200। তো এখান থেকে মাইনাস দিলে 23,200, সুতরাং 77 76 76,800। তার মানে মাইনাস দিলে হয় 76,800। ঠিক না? ঠিকই তো আছে মনে নাকি? ওকে, 76,800 এই টাকার উপর এখন 76,800 হচ্ছে 2024 সাল। খেয়াল করো, 2024 সালের জন্য 76,800 নাম কি? পুস্তক মূল্য। পুস্তক মূল্য বের করলাম 2024 সালে 76,800। 76,800 সাথেও আমি আবার গুণ দেবো কয় পার্সেন্ট? 20%। এই দেখো অবচয়ের হার প্রতি বছর সেম, অবচয়ের হার প্রতি বছর সেম, খালি পুস্তক মূল্যের উপর নির্ণয় করবে আর কিচ্ছু না। তাহলে কত হয়েছে ক্যালকুলেট করো, 76,800 গুণ 20%, তাহলে কত হয়? 70 এর ক্ষেত্রে হলো 3500, আর 6,000 এর জন্য হবে 1200, তাহলে 3500 আর 1200 4,700, আর 800 টাকার উপর 20% হবে 160, 4,700 4,860 টাকা হবে রেজাল্ট আর কি, 4,860। আচ্ছা ভাই আমাকে বলো তো টোটাল আমার তাহলে 2024 সালের অবচয় কত? 4,860। 2022 সালে 24,000, 2023 সালে আমার অবচয় কত? 19,200। 2024 সালে আমার অবচয় কত? 4,860। তার মানে প্রতি বছর আমার অবচয় খালি কমছে, ক্রমান্বয়ে হ্রাসের দিকে যাচ্ছে। এই যে 19,200 থেকে 4,860, তাহলে আমার অবচয় কি বাড়লো না কমলো? কমলো। এটার নাম কি? ঠিক বলেছো, ক্রমশ সমান জের বা ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স। এটাই হচ্ছে আমাদের প্রসেস। এই পদ্ধতিতে আমরা এই যে 3 বছর বলেছে, আমরা 3 বছরের অবচয় বের করলাম। 3 বছরের অবচয় আমরা এইভাবে বের করি, প্রতি বছর পুস্তক মূল্য এবং পুস্তক মূল্যের উপর অবচয়ের হার গুণ, শেষ। আর কোনো কাজ নাই স্যার, একেবারেই সহজ। এইভাবে আমরা ক্রমশ সমান যে নির্ণয় করি। আসো আমরা পরেরটাতে যাই। আমরা একটু আচ্ছা আমরা এইখানে প্রথম এই স্লাইডটাতে আমরা কিন্তু ভূমির উপর অবচয় করছি না, কারণ আমরা জানি ভূমির মেয়াদ সীমিত নয়। ভূমিকে বলা হয় অবচয় অযোগ্য সম্পদ, অবচয় ধরা যায় না। ভূমির কোনো অবচয় হয় না, কারণ ভূমি কোনো ক্ষয় বা ক্ষতি, ব্যবহারজনিত ক্ষয় বা ক্ষতি হয় না। ভূমির মেয়াদও সীমিত নয়, অসীম সময়ের জন্য ভূমি থাকে, তাই ভূমির উপর কোনো অবচয় হয় না। আমরা ভূমির অর্জন মূল্যটা নির্ণয় করছি। অর্জন মূল্য তো আমরা বুঝি, একটা ভূমি ক্রয় করেছে 5 লক্ষ টাকা দিয়ে, এবং ভূমিটিতে পুরাতন বিল্ডিং ছিল এবং ভাঙা অপসারণ ব্যয় ছিল 40,000 টাকা। আচ্ছা 12,000 টাকা ভালো, ভাঙা অপসারণ বাবদ ব্যয় হয়েছে, ভগ্নাংশ বাবদ বিক্রয় হয়েছে 15,000 টাকা। আচ্ছা ভাই আমাকে বলো তো, একটা ভূমি আগে থেকে ওইটার মধ্যে রেডি করা ছিল একটা বিল্ডিং, ওই বিল্ডিং ভাঙতে আমার খরচ হয়েছে 40, আবার ভেঙে আমি যতটুকু মানে খুচরা ভাঙারি পেয়েছে ওগুলা বিক্রি করে আমার উঠে এসেছে 15,000 টাকা। তার মানে 40,000 টাকা ভাঙা বাবদ ব্যয় আর 15,000 টাকা উঠে এসেছে, তাহলে আমার আসলে ব্যয় হয়েছে কত? 25, ঠিক না? তাহলে ভূমির মূল্য কত? 5 লক্ষ টাকা আমরা জানি। আর নিট অপসারণ ব্যয় কত? 40,000 মাইনাস 15,000, কারণ 15,000 টাকা আবার ভাঙারি বিক্রি করে উঠে এসেছে, তাহলে আমার 25,000 টাকা হচ্ছে আমার টোটাল অপসারণ বাবদ ব্যয়। নিবন্ধন ফি কত বলা আছে স্যার? 50, এই যে 50। তারপরে আমার উকিলের ফিজ আছে কত? 10,000, দালালের কমিশন 10,000, এবং প্রপার্টি ট্যাক্স, এই দেখেন প্রপার্টি ট্যাক্স কত আছে? 5,000 যোগ করলাম। টোটাল আমার ভূমির মূল্য কত? 6 লাখ। এই 6 লক্ষ টাকাকে বলা হয় অর্জন মূল্য। অর্থাৎ অর্জন মূল্য কিভাবে নির্ণয় করতে হয় সেটাই আমরা দেখছি। ভূমির কিন্তু অবচয় বের করি নেই, অর্জন মূল্য বা ক্রয় মূল্য বের করেছি। আমরা জানি হিসাব বিজ্ঞানের ক্রয় মূল্য বা কোন নীতি? ক্রয় মূল্য নীতি বা ঐতিহাসিক মূল্য নীতি অনুযায়ী আমরা যে কোনো সম্পদকে ক্রয় মূল্যে লিপিবদ্ধ করি বা অর্জন মূল্যে লিপিবদ্ধ করি। আসো পরেরটা দেখি। ভূমির উন্নয়ন, এই জায়গায় বুঝার আছে স্যার, বুঝেন ভূমির কোনো অবচয় হয় না। ভাই আপনি তো শিখেছেন, তাহলে আবার ভূমির উন্নয়নের অবচয় কেমনে বের করবেন? মনে রাখবেন ভূমির উন্নয়ন বলতে বোঝানো হয় ভূমিকে ব্যবহার উপযোগী করে তোলার জন্য যে সকল খরচ হয় ওই খরচগুলা স্থায়ী সম্পদ হিসেবে লিপিবদ্ধ করা হয়।
ওই খরচগুলোকে বলা হয় ল্যান্ড ডেভেলপমেন্ট কস্ট, অর্থাৎ ভূমি উন্নয়ন খরচ। তাহলে আসেন, এই যে ভূমিতে বেষ্টনী প্রদান, বেড়া দেওয়া, লাইটিনিং করা, তারপরে পার্কিং বাবদ খরচ, ভূমি উন্নয়ন খরচ, মানে টোটাল এই খরচগুলোকে বলা হচ্ছে ভূমি উন্নয়ন খরচ। আচ্ছা, তাহলে ভাই আমাকে বলো তো টোটাল একটা ভূমির দাম কত? ভূমির দাম হচ্ছে এই জায়গার মধ্যে বলা আছে যে ভূমিটা 6 লক্ষ টাকায় নেওয়া হয়েছে, ক্রয়কৃত ভূমি 6 লাখ। দেখো তো ভাই আমরা এখানে কত 6 লাখ আনছি? আনি নাই। কারণ ভাই আমি তো শিখাইছি ভূমির কোনো অপচয় হয় না, ভূমি ছাড়া বাকি সকল দৃশ্যমান সম্পদের অপচয় হয়। তাইলে তাইলে এই জায়গার মধ্যে আমি ভূমিকে কেন আনবো? আমি ভূমির উন্নয়ন খরচকে আনবো। ভূমির উন্নয়ন খরচের অপচয় হয় কারণ ভূমিতে যে আমি বেড়া দিলাম এটা সারা জীবন টিকে থাকবে না, একটা মেয়াদ আছে, সীমিত। অর্থাৎ এই ভূমির বেড়া যে দিলাম, এই বেড়ার একটা অপচয় যোগ্য মূল্য রয়েছে, এটার একটা মেয়াদকাল রয়েছে। আমি যে পার্কিং স্লট তৈরি করলাম এটা একটা মেয়াদকাল রয়েছে। আমি যে ভূমির উপর দালান কোঠা তৈরি করলাম এটা মেয়াদকাল রয়েছে। মনে রাখবেন তিন ধরনের সম্পদের উপর অপচয় ধরা হয়। 1 নাম্বার দালান কোঠা, 2 নাম্বার ভূমি উন্নয়ন ব্যয়। 1 নাম্বার দালান কোঠা, 2 নাম্বার ভূমি উন্নয়ন ব্যয় বা ল্যান্ড ডেভেলপমেন্ট কস্ট, 3 নাম্বার অফিস সরঞ্জাম ও কারখানা সরঞ্জাম। অর্থাৎ অফিস সরঞ্জাম, অফিসের যন্ত্রপাতি, অফিসের আসবাবপত্র, টেবিল, ফার্নিচার ইত্যাদি। আবার কারখানার সরঞ্জাম, কারখানার কলকবজা, কারখানার যন্ত্রপাতি, মেশিনারিজ ইত্যাদি, এগুলোর উপর কি হয়? অবচয় ধার্য করা হয়। 3 ধরনের বিষয়। আচ্ছা, তাহলে আমাদের 1,50,50 টোটাল ভূমি বাবদ উন্নয়ন ব্যয় বা ভূমি উন্নয়নের অর্জন মূল্য কত? 2 লাখ টাকা। এইটাকে আমরা ভূমি উন্নয়ন খরচ হিসেবে ডেবিট করব। আর যেহেতু এখানে কিছু বলা হয় নাই তাই আমরা ধরবো যেটা নগদে হয়েছে, নগদান হিসাব ক্রেডিট। সহজ, নগদ টাকা চলে গেলে ক্রেডিট হয়। আসো আমরা পরবর্তীতে জাবেদাটা দেখি। এই যে হিসাবভুক্তকরণ, ভূমি উন্নয়ন খরচ কত? 2 লাখ টাকা। কিভাবে আসলো ভাইয়া, কিভাবে আসলো? এটা কিন্তু ভূমির মূল্য না, এটা ভূমি উন্নয়নের খরচ। দেখো আমি কি ভূমির মূল্য ধরছি? এটা কি ভূমির মূল্য? আমাকে বলো, এটা কি ভূমির মূল্য? 6 লাখ টাকা ভূমির মূল্য। ভূমি উন্নয়নের মূল্য কত? 1 লাখ প্লাস 50 প্লাস 50 ইজ ইকুয়াল টু 2 লাখ। তার মানে আমি ভূমির উন্নয়নের মূল্য ধরেছি, ভূমির মূল্য ধরি নাই। তাহলে ভূমি উন্নয়ন খরচ হিসাব, উন্নয়ন খরচ, ভূমি হিসাব না, ভূমি উন্নয়ন খরচ হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তাহলে নগদ টাকা চলে গেল। আমি 2 লক্ষ টাকার জাবেদা দিলাম, 2 লক্ষ টাকার নাম অর্জন মূল্য। আসো তারপরেরটা যাই। তারপরটা হচ্ছে আমি দালান কোঠা। এখন এইটা আলাদা বিষয়, যদি পরীক্ষা থাকে ভূমি ও দালান কোঠা তাহলে তুমি অবশ্যই ধরবা, কারণ ভূমি ও দালান কোঠা বলতে দালান কোঠাকে বোঝাচ্ছে। আমি আবারও বলছি 3টা বিষয়ের উপর অবচয় ধার্য করা হয়, লিখে নাও লাগলে। 1 নাম্বার দালান কোঠা, 2 নাম্বার ভূমি উন্নয়ন খরচ, ভূমি উন্নয়ন খরচ ল্যান্ড ডেভেলপমেন্ট কস্ট, 3 নাম্বার কারখানা প্লাস অফিস, কারখানা প্লাস অফিসের সরঞ্জাম বা কলকবজা, সরঞ্জাম বা কলকবজা বা যন্ত্রপাতি যাই বলো না কেন, তোমরা যাই বলো না কেন একই কথা। তার মানে এই 3টা, এই যে এই 3টা ভাইয়া খেয়াল করো, এই যে এই 3টার উপর সাধারণত কি করা হয়? এই 3টার উপর আমাদের অবচয় ধরা হয়, দালান কোঠা, ভূমি উন্নয়ন আর কারখানা সরঞ্জাম বা কলকবজা। তাইলে এই যে এটা তো দালান কোঠা ভাইয়া, এটা তো দালান কোঠা, তাহলে এটার উপর অবচয় ধরতে হবে না? আসো আমরা একটু অর্জন মূল্য বের করি। অবচয় ধরতে হলে অর্জন মূল্য বের করা বাধ্যতামূলক, এটা আমরা শিখেছি আগে ক্লাসেও। 8 লাখ টাকার দালান ক্রয় করছে, বৈদ্যুতিক লাইটের আধুনিকীকরণ বাবদ 50,000 টাকা, ফ্লোর দেয়াল মেরামত 50,000 টাকা, তাছাড়া নিবন্ধন বাবদ 50,000 টাকা, উকিলের ফিস 25, দালালের কমিশন 25। তার মানে সকল খরচ, আনুষঙ্গিক খরচকে নিয়ে আসলাম আর আমার টোটাল অর্জন মূল্য কত? 10 লাখ। আগের 8 লাখ তো ক্রয় মূল্য আছেই। অর্থাৎ দালানের অবচয় কেমন নির্ণয় করব? ক্রয় মূল্যের সাথে সকল অর্জন মূল্য যোগ করে দিব, আমাদের অর্জন মূল্য বের হয়ে যাবে। মানে সকল আনুষঙ্গিক খরচ যোগ করব, সরি, ক্রয় মূল্য প্লাস আনুষঙ্গিক খরচ, সব আনুষঙ্গিক খরচ যোগ করলে হয়ে গেল। সহজ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসো এটা জাবেদা দেই। তাহলে আমরা জাবেদা কোনটা দিব ভাইয়া বলো তো? আমি কি 8 লাখ টাকা জাবেদা দিব? 8 লাখ টাকা জাবেদা দিব? কখনোই না। আমি জাবেদা দিব কার ভাইয়া? কার জাবেদা দিব? আমি জাবেদা দিব 10 লক্ষ টাকার, অর্থাৎ অর্জন মূল্যের জাবেদা দিব, অর্জন মূল্য। এই যে দেখো দালান কোঠা হিসাব, অর্থাৎ এই যে এত খরচ রয়েছে এই খরচ কোনো হিসাব না। আমি কিন্তু বলবো না বৈদ্যুতিক লাইনের হিসাব, ফ্লোর খরচ, উকিল হিসাব, এগুলো বলবো না। আমি বলবো দালান কোঠা হিসাব, স্থায়ী হিসাবটা যেটা দালান কোঠা হিসাব, টোটাল খরচ যোগফল কত? 10 লাখ টাকা।
আমার অর্জন মূল্য কত ছিল 10 লাখ। আমি সবসময় হিসাব বিজ্ঞানের যে কোনো স্টেপে অর্জন মূল্য লিখবো, অর্জন মূল্যই লিখবো 10 লাখ 10 লাখ। কত হইলো দালান কোঠা ডেবিট। যেহেতু এখানে বলা নাই যে চেকের মাধ্যমে আপনি কিনেছেন, কিছুই বলা নাই, তাহলে আমরা নগদান হিসাব ক্রেডিট দিব। আর যদি চেক বলা থাকে তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট দিব। বুঝতে পেরেছেন? এই হচ্ছে বিষয়। তাহলে এই জায়গার মধ্যে আমরা এই কাজটা আমরা করলাম, মানে ভূমি বাবদ দালান কোঠা বাবদ কাজটা। আসেন তাহলে ভাইয়া আমাদের দুইটা বিষয় গেল, একটা ভূমি উন্নয়ন খরচ এবং একটা দালান কোঠা বাবদ খরচ। আসেন এবার আমরা কি করব, সরঞ্জাম। সরঞ্জাম আমরা জানি তিনটা সম্পদের উপর সাধারণত অবচয় ধার্য হয়। ভূমি উন্নয়ন খরচ বা ল্যান্ড ডেভেলপমেন্ট কস্ট, 2 নাম্বার কারখানা অফিসের কলকবজা সরঞ্জাম যন্ত্রপাতি ইত্যাদি, এবং 3 নাম্বার ওইটার নাম কি, 3 নাম্বার দালান কোঠা। আমরা এটা শিখেছি। সরঞ্জাম দেখেন দেওয়া আছে, সরঞ্জাম ক্রয় মূল্য কত, 1,25,000 টাকা। নগদ মূল্যে যন্ত্রপাতি ক্রয় করেছেন, নগদ মূল্য এখানে বলা আছে নগদ টাকা, তাহলে নগদান হিসেবে আসবে জাবেদার ক্ষেত্রে। যার ভ্যাট ছিল 10,000, পরিবহন খরচ 25, বীমা খরচ 15, সংস্থাপন বাবদ 25,000 টাকা। তার মানে আমার আনুষঙ্গিক খরচ 15, 25, 25 আর 10, টোটাল কত হয়? এই দেখেন যন্ত্রপাতি নগদ মূল্য 1,25,000 টাকা দিয়ে দিলাম, এবং আনুষঙ্গিক খরচ যা যা বলা আছে সিরিয়াল অনুযায়ী প্লাস করলাম। ভ্যাট, পরিবহন খরচ, বীমা খরচ, সংস্থাপন বাবদ ব্যয়, এই সবগুলোর ফলে আমার ওই সম্পত্তির ভ্যালু অর্জন মূল্য বেড়ে গেল। কত হইলো অর্জন মূল্য বা ক্রয় মূল্য? 2 লক্ষ টাকা। আমি জাবেদা 2 লক্ষ টাকার দিব, খতিয়ান 2 লক্ষ টাকার দিব, আর্থিক অবস্থার বিবরণীতে 2 লক্ষ টাকাই লিখবো। কি হিসাবে লিখবো? যন্ত্রপাতি হিসাব ডেবিট 2 লক্ষ, আর যেহেতু নগদ টাকা বলা ছিল তাই নগদান হিসাব ক্রেডিট 2 লক্ষ টাকা, কারণ নগদান হিসাব চলে গেল, সম্পদ বেড়ে গেল। সহজ। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তো এবার আমরা আমাদের পরবর্তী ধাপ, অর্থাৎ পরবর্তী একটা রিয়েল প্র্যাকটিক্যাল অঙ্ক, একটা অঙ্ক কিভাবে করতে হয়, কিরকম অঙ্ক বোর্ডে আসে, সেটা নিয়ে আমরা আজকে সমাধানটা করবো। একটা সমাধান দেখি, তাহলে আমাদের আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আসুন শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এই যে আমরা ক্রমহ্রাসমান যে সম্পর্কে জানলাম, সরলরৈখিক সম্পর্কে জানলাম, এগুলোর প্রয়োগটা কোথায়, কিভাবে ম্যাথটা সলভ করব, আসলে বোর্ড কোশ্চেন কিভাবে আসে, আমরা সরাসরি বোর্ড কোশ্চেন আগে সলভ করি। বোর্ড কোশ্চেন সলভ করে দেন আমাদের এই যে প্রথমে এই অঙ্কটা আমরা সলভ করব। আসুন আগে বোর্ড কোশ্চেন আমরা চলে যাই। বোর্ড কোশ্চেন এটা ঢাকা বোর্ড 2024 সালের কোশ্চেন। ঠিক আছে, দেখেন শিক্ষার্থী বন্ধুরা, ঢাকা বোর্ড 2024 ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। আপনি যদি বোর্ড কোশ্চেন সমাধান না করেন তাহলে অ্যাকাউন্টিং এ পিছিয়ে থাকবেন, যে কোনো সাবজেক্টে পিছিয়ে থাকবেন। তাই আমি বলবো বোর্ড কোশ্চেনগুলো সবার আগে প্র্যাকটিস করতে হবে বোর্ডের প্যাটার্ন বোঝার জন্য। ঢাকা বোর্ড 2024 অঙ্কটাকে ভালো করে পড়ি এবং সাথে সাথে সমাধানও করি। আলফা কোম্পানি 2020 সালের 1 জানুয়ারি তারিখে, 2020 সালের 1 জানুয়ারি, কবে ডেট ইম্পর্টেন্ট, 2020 সালের 1 জানুয়ারি তারিখে 1,80,000 টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করে, যার আনয়ন বলতে পরিবহন খরচ, সংস্থাপন বাবদ ব্যয় যথাক্রমে 5,000 ও 15,000 টাকা। তার মানে আনুষঙ্গিক খরচ কত? 20,000, 5,000, 15,000, 20,000। আচ্ছা, 1,80,000 টাকা এটার ক্রয় মূল্য। তাহলে আমরা বুঝলাম অর্জন মূল্য কত? 1,80,000 প্লাস 5 প্লাস 15,000 টাকা, টোটাল কত হলো? 2 লক্ষ টাকা। অর্থাৎ এই সম্পত্তির অর্জন মূল্য 2 লক্ষ টাকা। আনুমানিক আয়ুষ্কাল 10 বছর। আয়ুষ্কাল শেষে তার ভগ্নাবশেষ মূল্য কত? আয়ুষ্কাল শেষে ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা বলে ধরা হলো। স্থির কিস্তি, তার মানে কোন পদ্ধতি শিক্ষার্থী বন্ধুরা বলেন? সরল রৈখিক। কোন পদ্ধতি শিক্ষার্থী বন্ধুরা? এটা সরল রৈখিক পদ্ধতি, যেই পদ্ধতিতে প্রতি বছর অবচয় সমান হয়, একই হয়। আচ্ছা 20%। আচ্ছা স্থির কিস্তির কিন্তু আমাদের হার দেওয়া আছে, অবচয়ের হার দেওয়া আছে, আমাদের অবচয়ের হার বের করতে হবে না। তাহলে আমাকে একটু বলেন তো শিক্ষার্থী বন্ধুরা, এই জায়গায় এই সম্পত্তির মেয়াদ কয় বছর? এখানে কোথাও দেওয়া নাই, কোথাও মেয়াদ দেওয়া নাই। আমরা জানি অবচয়ের হার বের করার সূত্র কি? 100% বাই মেয়াদ কাল, 100% বাই মেয়াদ সমান সমান অবচয়ের হার। অবচয়ের হার আমাদের এই অঙ্কের মধ্যে যদি কতে বলে যে না মেয়াদ কত বের করো, তাহলে আমরা 100% এই অবচয়ের হার বা এই যে মেয়াদ এই পাশে গুণ ভাগ সম্পর্কে আছে, ওই পাশে গিয়ে পক্ষান্তর হয়ে কি হয়ে যাবে? গুণ। অর্থাৎ 100% ইজ ইকুয়াল টু অবচয়ের হার গুণ মেয়াদ, অবচয়ের হার গুণ
মেয়াদ হবে, এটাই হবে না? ওই এই পাশে ভাগ আছে ওই পাশে গিয়ে গুণ হয়ে যাবে। আবার অবচয়ের হার এই পাশে ভাগে এই পাশে গুণে ছিল এই পাশে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 100% ভাগ অবচয়ের হার কয় পার্সেন্ট? 20%। তাহলে ভাগ দিলে মেয়াদ, মেয়াদ কত থাকে? 5 বছর। দেখেন মেয়াদ 5 20 100, অর্থাৎ 5 20 100। আমরা অবচয়ের হার দেওয়া থাকলে মেয়াদ বের করতে পারি, আবার মেয়াদ দেওয়া থাকলে অবচয়ের হারও বের করতে পারি। ভাই একদম সহজ না? একদম ইজি টেকনিক, একেবারে আমাদের সূত্রের সাহায্যে খুব সহজেই ইজিলি হয়ে যায়। কত আসতে পারে এরকম প্রশ্ন, ঠিক আছে? কত এমন প্রশ্ন আসতেই পারে। তো আসুন আমরা পরবর্তীতে এই অঙ্কের কাজগুলো দেখি। এই অঙ্কে আমাদের কত কি কি করতে বলা হয়েছে আমরা সেই সম্পর্কে ধারণা নিই। আচ্ছা, এই অঙ্কে বলছে মেশিনের অবচয়যোগ্য মূল্য কত। তাহলে ভাইয়া বলো তো, সরলরৈখিক পদ্ধতিতে মেশিনের অবচয়যোগ্য মূল্যের সূত্র কি? ভাইয়া কি শিখেছিলাম? যে মেশিনের অর্জন মূল্য কত? 2 লক্ষ টাকা। মেশিনের অর্জন মূল্য থেকে বাদ দিতে হবে বা বিয়োগ দিতে হবে মেশিনের ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্য কত? 20,000। অর্থাৎ 2 লক্ষ টাকা মাইনাস 20,000 টাকা। তাহলে রেজাল্ট আমার কত থাকে? 1,80,000। এই 1,80,000 হচ্ছে আমাদের কয়ের উত্তর, অর্থাৎ অবচয়যোগ্য মূল্য। আর বার্ষিক অবচয় কত? এই যে অবচয়যোগ্য মূল্য আপনি বের করলেন, এই যে আপনি অবচয়যোগ্য মূল্য বের করলেন, এই অবচয়যোগ্য মূল্যকে আপনি ভাগ দিয়ে দিবেন আয়ুষ্কাল দিয়ে, অথবা অবচয়যোগ্য মূল্যের উপর আপনি পার্সেন্টেজ দিয়ে গুণও করতে পারেন, যেটা আপনার কাছে দেওয়া থাকে। তাহলে আমাদের কাছে এখানে কোনটা দেওয়া আছে? আয়ুষ্কাল দেওয়া আছে না শিক্ষার্থী বন্ধুরা? আমাদের কাছে এখানে কোনটা দেওয়া আছে? আমাদের কাছে অবচয়ের হার দেওয়া আছে, আয়ুষ্কাল দেওয়া নাই। তাহলে আমরা অবচয়ের হার দিয়ে গুণ দেই, 20% দিয়ে গুণ দেই। তাহলে আমাদের রেজাল্ট কত থাকে? 18 দুগুণে 36, অর্থাৎ 36,000 টাকা। অর্থাৎ এই যে মেশিন, আলফা কোম্পানির যে মেশিন, এই মেশিনের বার্ষিক অবচয় 12 মাসের অবচয়, বার্ষিক মানে 12 মাস, 12 মাসের অবচয় কত? 36,000 টাকা এবং অবচয়যোগ্য মূল্য 1,80,000 টাকা। আসুন আমরা দেখি কিভাবে সমাধান করা হয়েছে। এই যে মেশিনের ক্রয় মূল্য 1,80,000, 5,000 টাকা আর 15,000 টাকা সংস্থাপন আনয়ন খরচ বা পরিবহন খরচ যোগ করে আমাদের 2 লক্ষ টাকার নাম, এই যে 2 লক্ষ টাকা, এটা হচ্ছে আমাদের এই টোটাল আমাদের এটাকে বলা হয় অর্জন মূল্য। তো অর্জন মূল্য থেকে আমরা বাদ দিয়ে দিব ভগ্নাবশেষ মূল্য। কত ভগ্নাবশেষ মূল্য? 20,000। তাহলে আমাদের রেজাল্ট কত? এই 1,80,000 কে বলা হয় আমাদের অবচয়যোগ্য মূল্য। আর অবচয়যোগ্য মূল্যের সাথে কয় পার্সেন্ট করব? এই যে 1,80,000 গুণ 20%, তাহলে 36,000 টাকা হচ্ছে আমাদের আরেকটা উত্তর। এটা আমাদের বার্ষিক অবচয়। এই একই কথা, আমরা এটা বুঝতে পেরেছি, সহজ। আসো আমরা পরবর্তী অঙ্কটা দেখি। এখানে বলা হয়েছে 3 বছরের মেশিন ক্রয় ও অবচয় সংক্রান্ত জাবেদা। এখানে 3 বছর বলে দিছে। 3 বছর বললে আমাদের 3 বছরের জাবেদা করতে হবে, তবে মেশিন ক্রয় আর অবচয় সংক্রান্ত এইভাবে উল্লেখ থাকে না। যদি উল্লেখ নাও থাকে আমাদের মেশিনের ক্রয় সংক্রান্ত জাবেদাও দিতে হবে, অবচয় সংক্রান্ত জাবেদা তো অবশ্যই দিতে হবে। তার মানে আমাদের 3 বছরের সবগুলো জাবেদাই দিতে হবে। আসুন 1 নাম্বার জাবেদা আমরা কি জানি? যে 1 নাম্বার জাবেদা হয় মেশিনের। এখানে যেহেতু কিছু বলে নাই, আপনি চাইলে ব্যাংক হিসাব দিতে পারেন, আপনি চাইলে নগদ দিতে পারেন, সমস্যা নাই। আর যদি বলে যে না মেশিন আমদানি করা হয়েছিল, তাহলে অবশ্যই আপনাকে ব্যাংক হিসাবই দিতে হবে জাবেদার ক্ষেত্রে। তাহলে মেশিনের অর্জন মূল্য আমরা জানি কোন মূল্যটা দিতে হয়? অর্জন মূল্য। অর্জন মূল্য কত? 2 লক্ষ টাকা। একটা সম্পত্তির অর্জন মূল্যকে আনতে হবে, অর্থাৎ ক্রয় মূল্য প্লাস আনুষঙ্গিক খরচ যোগ করে ওই অর্জন মূল্যটাকে আমি জাবেদা অন্তর্ভুক্ত করব। 2 লাখ 2 লাখ। তাহলে কিভাবে লিখবো বলেন তো? কিভাবে নথিভুক্ত করব? মেশিন হিসাব বাড়লো ডেবিট, ব্যাংক হিসাব টাকা কমে গেল, ব্যাংক থেকে টাকা কমে গেল, চেকের মাধ্যমে পণ্য সম্পদ ক্রয় করলাম, মেশিন হিসাব ডেবিট, সম্পদ বাড়লে ডেবিট, ব্যাংক থেকে টাকা কমে গেলে ক্রেডিট। এখানে মেশিন ক্রয় বলা হয়েছে, আপনি চাইলে এই জায়গায় ব্যাংকের জায়গায় নগদও দিতে পারেন, ব্যাংক অথবা নগদ, কোনো সমস্যা নাই। ব্যাংক অথবা নগদান হিসাব ক্রেডিট যে কোনো একটা। তারপরে আসেন আমরা জানি বেসিক জাবেদা 3টা। স্যার বেসিক জাবেদা কয়টা? 3টা। 1 নাম্বার মেশিন ক্রয় করা, 2 নাম্বার প্রথম বছরের জাবেদা, প্রথম বছরের অবচয়। ভাইয়া প্রথম বছরের অবচয় কত? 36,000 টাকা। অবচয়ের জাতীয় জাবেদা আমরা সবাই জানি কি? অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এই দেখো অবচয় ডেবিট আর পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তুমি চাইলে এখানে ক্রমযোজিত অবচয়, অবচয় সঞ্চিতি, পুঞ্জীভূত অবচয় সব লিখতে পারবা, যে সমার্থক শব্দ লিখলেও সমস্যা নাই। পুঞ্জীভূত অবচয় লিখতে হবে এমন কোনো কথা নাই। অবচয় সঞ্চিতি মানেও পুঞ্জীভূত অবচয়, ক্রমযোজিত অবচয় মানেও পুঞ্জীভূত অবচয়। তাইলে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, অ্যামাউন্টটা কত? 36। ওই যে আমরা বের করলাম 1,80,000 গুণ 20%, 36,000। এরপরে আমরা জানি যে অবচয় একটা মুনাফা জাতীয় ব্যয় হিসাব, যা বিশদায় বিবরণীর পরিচালন ব্যয়তে লিপিবদ্ধ হয়। আর আমি জানি বা আমরা সবাই জানি যে বিশদায় বিবরণীতে যে সকল আয় ব্যয় লিপিবদ্ধ হয়
সেগুলোকে মুনাফা জাতীয় আয় ব্যয় বলে। আর মুনাফা জাতীয় আয় ব্যয় বা নামিক হিসাব সমাপনী দাখিলের মাধ্যমে বন্ধ করতে হয়। অর্থাৎ এই যে অবচয়, এটাকে বন্ধ করতে হবে। নিয়ম কি? আমি সেটা 8 নাম্বার ক্লাসে বলেছিলাম যে অবচয় হিসাব ডেবিট হয়েছে, সাধারণত অবচয় ডেবিট হয়, বন্ধ করতে গেলে অবচয় হয়ে যাবে ক্রেডিট। এই দেখেন, অবচয় কি? ক্রেডিট। অবচয় কি? ক্রেডিট। এই অবচয়কে আপনি ডেবিট ছিল আগে, এখন ক্রেডিট করলেন, অবচয় ডেবিটে ক্রেডিটে কাটাকাটি হয়ে ব্যালেন্স জিরো। কিন্তু অবচয়ের অবচয়ের যে প্রভাব, সেটাকে আপনি কেমনে বন্ধ করবেন? অবচয়ের প্রভাব দেখাইতে হবে না? অবচয় ক্রেডিট মানলাম, তাহলে ডেবিট কে? অবচয় হইলে আমার আয় বিবরণী অথবা আয় সারাংশ ডেবিট হয়, কারণ অবচয়কে বন্ধ করলাম, ঠিক আছে, কিন্তু অবচয় তো হইছে নাকি? অবচয় হওয়ার ফলে আমার বিশ্বদায় বিবরণীতে নিট মুনাফা কমে যায় না ভাইয়া? আমরা এটা জানি যে অবচয় পরিচালন ব্যয়, অবচয় যত বেশি হবে বা ব্যয় যত বেশি হবে, নিট মুনাফা তত কম হবে, অর্থাৎ আয় তত কম হবে। আয় বেড়ে গেলে কি হয়? ক্রেডিট। আয় কমে গেলে ডেবিট। তাই অবচয়ের ফলে আমার আয়টা হয়ে গেল ডেবিট, অর্থাৎ আয় কমে গেল। অবচয় হয়েছে, হয়েছে না? হয়েছে। অবচয়কে বন্ধ করলাম, কিন্তু এই অবচয়ের প্রভাবটা কি? এর ফলে আমার আয় কমে যায়, এটাই হচ্ছে প্রভাব। আয় বেড়ে গেলে ক্রেডিট, আয় কমে গেলে ডেবিট। এই আয় বিবরণী অথবা আয় সারাংশ যে কোনো একটা লিখলেই হয়। আয় বিবরণী অথবা আয় সারাংশ ডেবিট যে কোনো একটা লিখবেন স্যার। ইজি ভাইয়া, ইজি ভাবে শিখিয়ে দিচ্ছি না, শিক্ষার্থী বন্ধুরা একটু মনোযোগ দাও, ইনভলভ থাকো। ইজি একটা চ্যাপ্টার, 10 নাম্বার ইজিলি পাইবা। তাইলে আয় বিবরণী অথবা আয় সারাংশ হিসাব ডেবিট 36,000 টাকা, শেষ। এরপরে 3 বছর বলছে, আমরা মাত্র 1 বছরের জাবেদা দিয়েছি, 1 বছরে 3টা জাবেদা। এবার আসেন, এই জায়গায় এই যে প্রথমে কোম্পানি 3 বছরের মেশিন অবচয় সহায়তা জাবেদা দাও, আমরা 1 বছরের জাবেদা দিলাম। আমরা যদি অবশিষ্ট 3 বছরের জাবেদাও দেই, সেই 3 বছরের জাবেদার মধ্যে আমরা একটা জিনিসই রিপিট করব। সেই জিনিসটা কি? ওই একটা জিনিস হচ্ছে, আমরা কিন্তু তৃতীয় বছরও মানে 2020 সালের আমরা অঙ্ক করছি, 2021 সালেও আমরা দুইটা জাবেদা দিব। এই যে এইটা আর এইটা, এই দুইটা অবচয়ের জাবেদা আর অবচয়কে বন্ধ করার জাবেদা। এরপরে 2021 সালের পরে 2022 সালেও একই হিসাব, অবচয়ের জাবেদা, অবচয় বন্ধের জাবেদা। তার মানে অবচয়ের জাবেদা, অবচয় বন্ধের জাবেদা, এই দুইটা জাবেদা প্রতি বছর 10 বছর না, এটা টোটাল মেয়াদ ধরো যে 10 বছর না, ধরলাম 5 বছর, পঞ্চম বছর পর্যন্ত অবচয়ের জাবেদা আর অবচয় বন্ধের জাবেদা, এই দুইটা জাবেদা 5টা বছরই থাকবে, জাস্ট কন্টিনিউ হবে, আর কিছু না। আর মেশিন ক্রয়ের জাবেদা শুধু প্রথম বছর, এই যে প্রথম বছর, এই পুরো জাবেদাটা মেশিন ক্রয়ের জাবেদা, এটা জাস্ট 1 বছর হবে, একবার, যেই বছর ক্রয় করেছে ওইবার, আর কখনো হবে না, আর কখনো হবে না। তার মানে বাকিবার কি হবে? সব অবচয়, অবচয় বন্ধ, অবচয়, অবচয় বন্ধ, অর্থাৎ প্রত্যেকবার সেম অ্যামাউন্ট হবে, 36 36 36 36। 2021 সালেও তা, 2022 সালেও তা। এবং জাবেদা দিতে হবে 31শে ডিসেম্বর, কারণ আমরা অবচয় বন্ধ করি 31শে ডিসেম্বর তারিখে। এবং সকল জাবেদা এখানে যা যা দেওয়া আছে সেগুলা অবচয় জাবেদা, অবচয় বন্ধের জাবেদা হিসাব বর্ষের শেষ দিনে হয়। তাইলে 2020 সালেরটা আমরা বুঝলাম, 2021-22 তোমরা পারবা না, আশা করছি তোমরা পারবা। একই জাবেদা, জাস্ট এই যে এখানে যা আছে, এই শেষের দুইটা জাবেদা অ্যামাউন্ট সহ কপি পেস্ট, 2021-এও 2022-এও কপি পেস্ট। এই হচ্ছে 3 বছরের জাবেদা, একদম সহজ। আসো আমরা গ নাম্বার বলা হয়েছে মেশিন হিসাব ও অবচয় সঞ্চিতি, অবচয় সঞ্চিতি হিসাব প্রস্তুত করতে বলা হয়েছে, অবচয় হিসাব প্রস্তুত করতে বলা হয়েছে। তাহলে আলফা কোম্পানির মেশিন হিসাব। এবার আসো মেশিন হিসাব একটু বুঝো, আমরা টি ছকেও করতে পারি, আমরা জেড ছকেও করতে পারি, তবে সহজ কোনটা? জেড ছক। তাহলে আমরা জেড ছকের মাধ্যমে দেখি। সবার আগে 2020 সাল, যেহেতু আমি মেশিন হিসেবে আছি, আমরা খতিয়ানের নিয়ম আমরা সবাই জানি, এইচএসসি 26, এইচএসসি 27, মনোযোগ দাও, আমরা সবাই জানি খতিয়ানের মধ্যে কখনো, খতিয়ান যখন আমরা করি, কখনো আমরা যদি মেশিনের খতিয়ান করি, মেশিন হিসাব আমরা ভিতরে বসাতে পারি না, আমরা জাবেদাতে তার উল্টা পাশটা বসাই। উল্টা পাশটা কি ভাইয়া? এই দেখেন, মেশিন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাইলে আমরা জাবেদার মধ্যে এই খতিয়ানের মধ্যে মেশিনের খতিয়ান করছি, তার মানে আমরা মেশিনটা হচ্ছে আমাদের যেই মূল খতিয়ান, একটা হচ্ছে সহকারী খতিয়ান, এই জায়গার মধ্যে সহকারী খতিয়ান কোনটা আর মূল খতিয়ান কোনটা? মূল খতিয়ান মেশিন, সহকারী খতিয়ান ব্যাংক হিসাব। আমরা ব্যাংকের সহায়তা নিব ভাইয়া, কার সহায়তা? ব্যাংকের, অর্থাৎ মেশিন লিখতে পারবো না, কিন্তু যেই পাশে জাবেদাতে ব্যাংক মেশিন হিসাব ছিল ওই পাশে টাকাটা বসাবো। দেখেন জাবেদার মধ্যে মেশিন হিসাব ছিল ডেবিট পাশে, কোন পাশে? ডেবিট পাশে। তার মানে টাকার অঙ্কটাও হবে ডেবিট পাশে। কত টাকা হবে? অর্জন মূল্য যা তাই। হিসাব বিজ্ঞানের ক্রয় মূল্য বা অর্জন মূল্য নীতি অনুযায়ী
হিসাব বিজ্ঞানের ক্রয় মূল্য বা অর্জন মূল্য নীতি অনুযায়ী আমরা সব সময় ক্রয় মূল্যে বা অর্জন মূল্যে লিপিবদ্ধ করি। এটাকে ক্রয় মূল্য নীতি বা ওই অর্জন মূল্য নীতি বা ঐতিহাসিক মূল্য নীতি বলা হয়। এবার আসেন 2 লক্ষ টাকা ডেবিট, 2 লক্ষ টাকা জেরের মধ্যে ডেবিট, এটা আমরা জানি। এবার আমরা যে 2021 সাল শুরু করব, 2021 সালে কি মেশিন গায়েব হয়ে গেছে? স্যার বলেন ভাইয়া 2021 সালে কি মেশিন উধাও হয়ে গেছে নাকি আছে? অবশ্যই আছে। তাইলে আমি কিন্তু 2021 সালে আর ব্যাংক হিসাব দিতে পারবো না। 2021 সালে আমাকে দিতে হবে ব্যালেন্স বিডি। কি দিতে হবে? ব্যালেন্স বিডি। কারণ 2021 সালের জন্য 2020 সালের ঘটনা পুরাতন, আর পুরাতন ঘটনা ব্যালেন্স বিডি বা ব্রড ডাউন দিয়ে আনতে হয়। তাহলে 2 লাখ ব্রড ডাউন নিচে আনলাম কত? 2 লাখ। আবার 2021 সালের জন্য 2022 আবারও সেম ব্যালেন্স বিডি। তোমরা জাস্ট ব্যালেন্স বিডি লিখে দিলেই হবে, আর কিচ্ছু লেখা লাগবে না। আবারও কত? 2 লাখ। অর্থাৎ প্রতি বছর অ্যামাউন্ট সেম থাকবে যদি না তুমি মেশিন ক্রয় করো, যদি না তুমি মেশিন বিক্রয় করো। একই মেশিন পঞ্চম বছরে গিয়েও কিন্তু তুমি কি লিখবা? ব্যালেন্স বিডি 2 লক্ষ টাকা। ধরো যে এই মেশিনের আয়ুষ্কাল 5 বছর, তাহলে পঞ্চম বছরে গিয়ে কি তুমি 3 লাখ লিখবা? 2 লাখই লিখবা। অর্থাৎ মেশিনের অর্জন মূল্য ঐতিহাসিক মূল্যনীতি অনুযায়ী মেশিনের অর্জন মূল্য প্রতি বছর সেমই থাকে। তবে পার্থক্য হচ্ছে প্রথম বছর তুমি সহকারী খতিয়ানের সহায়তা নিছো, সহকারী খতিয়ান, যেহেতু তুমি মেশিন হিসাব করছো। কিন্তু বাকি বছরগুলোতে ব্যালেন্স বিডি লিখবা, যেহেতু 2020 সালের কাহিনী 2021 আর 22 এর জন্য পুরাতন, তাই পুরাতন হিসাবে আমরা ব্যালেন্স বিডি বলি। আসেন পরবর্তীতে অবচয়। আচ্ছা আমাকে বলেন, আমি কি প্রতি বছর অবচয়কে বন্ধ করি নাকি রাখি? উত্তর দেন শিক্ষার্থী বন্ধুরা, আপনাদেরকে প্রশ্ন করছি। প্রতি বছর অবচয়কে বন্ধ করে দেই নাকি অবচয়কে রেখে দেই? অবশ্যই অবচয়কে আমরা বন্ধ করি, কারণ অবচয় একটি নামিক হিসাব, মুনাফা জাতীয় ব্যয় হিসাব, পরিচালন ব্যয় হিসাব। এটাকে আমরা সমাপনী দাখিলার মাধ্যমে অফ করে দিই, বন্ধ করে দিই। তাইলে আমাকে বলেন অবচয় হিসাবের মধ্যে দিন শেষে, মাস শেষে, বছর শেষে অবচয়ের ব্যালেন্স কি থাকবে? ঠিক ধরেছেন, জিরো নাই। অবচয় একবার ডেবিট একবার ক্রেডিট, ডেবিট ক্রেডিট কাটাকাটি হয়ে তো ব্যালেন্স থাকেই না, জিরো হয়ে যায়। অবচয় বন্ধ করছি তো এই জন্য, কারণ অস্থায়ী হিসাব, অবচয় একটা অস্থায়ী হিসাব, নামিক হিসাব, পরিচালন ব্যয় অথবা মুনাফা জাতীয় ব্যয়, যা বিশদ আয় বিবরণীতে লিখিত হয়। বিশদ আয় বিবরণীতে কোনো স্থায়ী অ্যামাউন্ট লেখা হয় না, বিশদ আয় বিবরণীতে সবই অস্থায়ী হিসাব লেখা হয়। সবগুলোকে বন্ধ করতে হবে সমাপনী দাখিলার মাধ্যমে, যা হিসাব বর্ষের শেষ দিনে সাধারণত বন্ধ করা হয়। আসেন এই যে পুঞ্জীভূত, তাহলে অবচয়ের অপোজিট কে? সহকারী ক্ষতি। এখানে তো অবচয় মূল খতিয়ান, মূল খতিয়ান কে? অবচয় মূল, মূল খতিয়ান অবচয়, ভালো কথা। সহকারী খতিয়ান কে? সহকারী খতিয়ান কে? সহকারী খতিয়ান পুঞ্জীভূত অবচয় হিসাব। অবচয় জাবেদার মধ্যে কোন পাশে ছিল? ডেবিট পাশে। আসেন খেয়াল চেক করি, অবচয় ছিল ডেবিট পাশে, টাকার অঙ্কও থাকবে ডেবিট পাশে। এই যে টাকার অঙ্ক ডেবিট পাশে 36, আবার এই পাশেও 36,000 টাকা ডেবিট। তারপরে আসেন এরপরে যখন আমি অবচয়কে বন্ধ করেছি তখন অবচয় কোন পাশে ছিল? শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করেন, আমি যখন অবচয়কে বন্ধ করেছি তখন অবচয় কোন পাশে ছিল? এই যে কোন পাশে ছিল? ক্রেডিট পাশে। কিন্তু এবার সহকারী খতিয়ানের নাম কি? আয় বিবরণী বা আয় সারাংশ। তাহলে আমরা কিভাবে দিব? এই যে আয় বিবরণী অথবা আয় সারাংশ, আয় বিবরণী অথবা আয় সারাংশ যে কোনো একটা লিখলেই হয়। লিখে কোন পাশে দিবেন? ক্রেডিট পাশে, কারণ মূল খতিয়ান যেটা অবচয় হিসাব সেটা ক্রেডিট পাশে ছিল জাবেদাতে, সোজা হিসাব। তাহলে এই যে দেখেন ডেবিটে ক্রেডিটে কাটাকাটি হয়ে জিরো নাই। এই দেখেন ডেবিটে 36 ক্রেডিটে 36, ব্যালেন্স জিরো, মানে অফ হয়ে গেছে। পরের বছরও সেম, পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয় আয় বিবরণী, পুঞ্জীভূত অবচয় আয় বিবরণী, পুঞ্জীভূত অবচয় আয় বিবরণী, বারবার সেম একই কথা। 36,000 টাকা ডেবিট, 36,000 টাকা ক্রেডিট, ব্যালেন্স জিরো। আবার 36 ডেবিট 36 ক্রেডিট, ব্যালেন্স জিরো। যত বছর করবেন, সম্পত্তির মেয়াদ যতদিন ততদিন এইভাবে আপনি করতেই থাকবেন, এবং প্রতি বছর অবচয়ের ব্যালেন্স শূন্য আসবে। কি আসবে? শূন্য আসবে, কারণ এটি একটি নামিক হিসাব, ইহাকে বছর শেষে আমরা বন্ধ করে দেই, তাই এই ব্যালেন্স জিরো হবে। আশা করি আপনাদের কাছে ঢাকা বোর্ড 24 আলফা কোম্পানির অঙ্কটি একেবারে স্পষ্ট। এইভাবে আসলে আমরা সাধারণত ম্যাথগুলো করে থাকি। আসেন আমরা গুপ্ত কোম্পানির এই অঙ্কটা করি। এই অঙ্কে একটা টুইস্ট আছে, এই অঙ্কে মেশিনকে সেল করা হয়েছে, এই পুরো অঙ্কে মেশিনকে বিক্রি করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা কিভাবে আমরা দেখি, এটা কিন্তু যশোর বোর্ড 2024 সমাধানটা খেয়াল করেন। গুপ্ত কোম্পানি 21 সালের 1 জানুয়ারি তারিখে 2,80,000 টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করে। এটির সংস্থাপন খরচ ছিল 20,000, আয়ুষ্কাল 10 বছর, ভগ্নাংশ মূল্য 10,000। আবার 21 সালে কিনা হয়েছে 23 সালের 1 জুলাই 2,20,000 টাকায় বিক্রয় করা হয়েছে, এবং 31 ডিসেম্বর তারিখে হিসাব বর্ষ সমাপ্ত হয়। সরল রৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয় বা স্থির কিস্তি, অর্থাৎ প্রতি বছর
শিক্ষার্থী বন্ধুরা, সরল রৈখিক মানে প্রতি বছর অবচয়ের পরিমাণ সমান হবে স্থির কিস্তি পদ্ধতি। সহজ। বিক্রয় জনিত লাভ বা ক্ষতি নির্ণয় করো। সহজ না ভাইয়া? তাহলে বিক্রয় জনিত লাভ বা ক্ষতির জন্য আমার লাগবে কি? পুস্তক মূল্য। অর্থাৎ আমি 2021 সালে 1 জানুয়ারি তারিখে মেশিন ক্রয় করেছি, 2023 সালের 1 জুলাই তারিখে মেশিন বিক্রয় করেছি, 2023 সালের 1 জুলাই তারিখে মেশিনের দাম যেটা, 2021 সালের 1 জানুয়ারিতে মেশিনের দাম কি ওইটা না। অবশ্যই 2 বছর বা 1.5 বছর, 21 থেকে 23, 21 থেকে এই যে 21 থেকে 23 এই দূরত্ব অতিক্রম করার সময় আমি মেশিনকে ব্যবহার করি নাই, নাকি মেশিনকে সাজিয়ে গুছিয়ে রেখে দিছি? আপনারাই বলেন। মেশিনকে অবশ্যই ব্যবহার করেছি। মেশিনকে ব্যবহার করার ফলে মেশিনের দাম হ্রাস পেয়েছে, এটার নাম অবচয়। এটার নামই তো অবচয়। তাইলে আমরা লাভজনিত ক্ষয়ক্ষতি কেমনে বের করব? আসেন, মেশিনের ক্রয় মূল্য কত দেওয়া আছে? 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা। এই যে দেখেন, মেশিনের ক্রয় মূল্য 2,80,000 প্লাস আনুষঙ্গিক খরচ কত? সংস্থাপন ব্যয় 20,000। তাহলে আনুষঙ্গিক খরচ সহ আমি যদি বলি মেশিনের অর্জন মূল্য কত, মেশিনের মোট ব্যয় কত, মেশিনের ক্রয় মূল্য কত, উত্তর একটাই, 3 লক্ষ টাকা। 2,80,000 প্লাস 20, তাইলে ক্রয় মূল্য 3 লাখ টাকা। আপনি সরাসরি দেখাইতে পারেন, আপনি আবার ব্র্যাকেটে লিখতে পারেন 2,80,000, যদি আপনি দেখাই দিতে চান আরো ভালো, 2,80,000 প্লাস 20। যত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উত্তর করা যায়, বোর্ড প্রশ্নে তত বেশি নাম্বার, বুড়ি বুড়ি নাম্বার আসবে। তাহলে 3 লক্ষ টাকা হচ্ছে আমাদের অর্জন মূল্য, মাইনাস পুঞ্জীভূত অবচয়। ভাইয়া পুঞ্জীভূত অবচয় কেন বের করব? আসেন, পুঞ্জীভূত অবচয় আমরা বের করি। আমাদের মেশিনের দাম কত? 3 লাখ টাকা। ভালো কথা, 3 লাখ টাকা। এবং এই মেশিনের মেয়াদকাল কয় বছর? ভাইয়া বলেন, এই মেশিনের মেয়াদকাল কয় বছর দেওয়া আছে? মেশিনের মেয়াদকাল 10 বছর। কয় বছর? 10 বছর। তাহলে 3 লক্ষ টাকা থেকে ভগ্নাবশেষ মূল্য মাইনাস হবে 10,000। কত হাজার? 10,000। এই যে ভগ্নাবশেষ মূল্য 10,000 দেওয়া আছে। ভগ্নাবশেষ মূল্য কত দেওয়া আছে? দেখেন কত দেওয়া আছে। আমি বেশি কালি কালি হিবিজিবি করে ফেলছি। দেখেন কত আছে বলেন তো? ভগ্নাবশেষ মূল্য কত আছে? 10,000। 3 লক্ষ টাকা থেকে মাইনাস হবে 10,000 টাকা আর ভাগ হবে 10। এটা আমরা জানি বার্ষিক অবচয় সূত্র। অর্থাৎ মেশিনের বা সম্পত্তির অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য, যেটাকে আমরা অবচয়, এই পুরাটা কিসের সূত্র? অবচয় যোগ্য মূল্যের সূত্র। কিসের সূত্র? অবচয় যোগ্য মূল্য। যে কত টাকার উপর অবচয় ধরবো। অবচয় যোগ্য মূল্যের মানে কি? কত টাকার উপর অবচয় ধরবো। 3 লক্ষ সরল রৈখিক পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য মাইনাস যায়, এটা আমরা জানি। ইজি না ভাইয়া? একটু মনোযোগ দেন, একটু সিরিয়াস হন, মনোযোগ দেন ভাইয়া। আমি এমন ভাবে বুঝাচ্ছি, এই টেকনিক বা এইভাবে বুঝলে আপনি মনে থাকবে, আপনি পারবেন। একটু বুঝে বুঝে পড়েন। 3 লাখ মাইনাস 10 ডিভাইড বাই 10, তাহলে 3 লাখ মাইনাস 10,000 টাকা ভগ্নাবশেষ মূল্য কত হলো? রেজাল্ট 2,90,000। ভালো কথা, ভাগ কত? রেজাল্ট 29। অর্থাৎ প্রতি বছর 12 মাস এই যে 29,000 টাকা অবচয়, 10 বছর দিয়ে ভাগ দিলাম, 12 মাসের অবচয় 29,000। 12 মাস, এক বছর, পুরা এক বছর, 365 দিনের অবচয়। এটা যদি তারিখ অনুযায়ী বের করতে হয়, আপনি তারিখ অনুযায়ী গুণ দিবেন। ওই প্রসেস আমি বুঝিয়ে দিচ্ছি, সমস্যা নাই। দেখেন আসবে। ওকে, প্রথম বছর আমার অবচয় 29,000। প্রথম বছর মানে প্রথম বছর কত? 2021। কত পাইলাম? 29,000। আসেন, যেহেতু এটা সরল রৈখিক পদ্ধতি, দ্বিতীয় বছর কি 28,000 হবে? দ্বিতীয় বছর কি 30,000 হবে? ভাইয়া না, দ্বিতীয় বছর মানে 2022 সালেও 29,000ই হবে। এটা আর বের করা লাগবে না। অর্থাৎ দ্বিতীয় বছর 2022 সাল মুখস্থ 29,000। কেন ভাইয়া? কারণ সরল রৈখিক পদ্ধতিতে প্রতি বছর অবচয় সমান থাকে। আসেন, তারপরে 2023 সালে বিক্রি করছে কবে? 1 জুলাই। 1 জুলাই। আচ্ছা, 1 জুলাই মানে কি? 2023 সালের 1 জানুয়ারি থেকে 1 জুলাই 6 মাস হয়, বা 30 জুন পর্যন্ত কয় মাস হয়? 6 মাস। এই যে 6 মাস, এই 6টা মাস কি ব্যবহার করে নাই? এই 6টা মাস এই যে গুপ্ত কোম্পানি, তারা কি এই মেশিনটাকে ব্যবহার করে নাই? করেছে। তার মানে 2021 সালে 12 মাসের অবচয়, 2022 সালে 12 মাসের অবচয়, 2023 সালে আমরা অন্তত 6 মাসের অবচয় ধরবো। 6 মাসের। 6 মাসের কেমন ধরবো ভাইয়া? 2023 সালের মোট অবচয় কত? বার্ষিক 29,000। বার্ষিক মানে 12 মাস, 12 মাসের অবচয় 29,000। 29,000কে আমি ভাগ দিব 12 দিয়ে, তাহলে আমি এক মাসের অবচয় পাবো। আর গুণ দিব কত দিয়ে? 6 দিয়ে। কেন ভাইয়া? কেন 6 দিয়ে গুণ দিব? কারণ 6 মাস ব্যবহার করা হয়েছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 30 জুন, 1 জুলাই তারিখে বিক্রি করা হয়েছে। তার মানে 30 জুন পর্যন্ত 6 মাস 2023 সালে ব্যবহার হয়েছে। যত মাস ব্যবহার হয়েছে, যত দিন ব্যবহার হয়েছে, তত দিনের তত মাসের অবচয় বের করতে হবে। তাইলে এটা যদি আমি কাটাকাটি করি, 1 2 2 দিয়ে এটাকে কাটলে 14,500 কত হয়?
২৯,০০০কে 2 দিয়ে ভাগ দিলাম ১৪,৫০০। তাহলে ২০২৩ সালে ১৪,৫০০ টাকা এই হচ্ছে আমার পুঞ্জীভূত অপচয়। তাহলে আমার পুঞ্জীভূত অপচয় কত? ২৯,০০০ প্লাস আবারও ২৯,০০০ যোগ করলে কত হয়? ৫৮,০০০ আবারও প্লাস ২৩ সালে ৬ মাস। এটা কয় মাসের অপচয়? ৬ মাস। ১৪,৫০০। তাহলে কত হইছে রেজাল্ট? ৫৮, ১৪, ৬২, ৭২,৫০০ শেষ। টোটাল আমার পুঞ্জীভূত অপচয় কত? যোগ করেন ৭২,৫০০ টাকা। এই দেখেন পুঞ্জীভূত অপচয় কত? ৭২,৫০০। কিভাবে আসছে বুঝছেন? আমি পাশে চাইলেও অ্যাড করে দিতে পারি। পুঞ্জীভূত অপচয় সমান সমান ২৯,০০০। এই যে এইভাবে পাশে দেখায় দিলেন, সমস্যা নাই, শর্টকাট এইভাবে দেখায় দিলেন যে এক্সামিনার সে বুঝে গেল যে না অঙ্ক একদম পারফেক্ট, একদম ফুল মার্কস দিয়ে চলে গেল। রেজাল্ট ৭২,৫০০। আমি পুস্তক মূল্য বের করলাম কত? ২,২৭,৫০০। আমার মোট ক্রয় মূল্য থেকে আমি বাদ দিলাম পুঞ্জীভূত অপচয়। তাহলে আমার পুস্তক মূল্য, বই মূল্য, বুক ভ্যালিউ, বর্তমান মূল্য ২,২৭,৫০০। এরপরে আমি দেখব আমার মেশিনের দাম কত টাকা আমি বিক্রি করছি। আসেন আমরা প্রশ্নে যাই। আমি মেশিনটা কত টাকায় বিক্রি করছি আবার বলেন। কত টাকায় বিক্রি করছি মেশিনটা? ২,২০,০০০। আর মেশিনের পুস্তক মূল্য কত বের হইছে? ২,২৭,৫০০। মেশিনের বর্তমান মূল্য ২,২৭,৫০০, আপনি বিক্রি করছেন ২,২০,০০০, ৭,৫০০ টাকা যে ক্ষতি, এটা তো বুঝাই যায়। ইজি, কারণ বিক্রয় মূল্য যদি পুস্তক মূল্য থেকে কম হয় তাহলে ক্ষতি হয়। বিক্রয় মূল্য ২,২০,০০০, যা পুস্তক মূল্য অপেক্ষা ৭,৫০০ টাকা কম। তাই আমি এখানে লিখেছি বিক্রয়জনিত ক্ষতি। মেশিনের বিক্রয় মূল্য বাদ দেন ২,২৭,০০০ মাইনাস ২,২০,০০০, তাহলে বিক্রয়জনিত ক্ষতি ৭,৫০০। নিচে যে টেনে দিবেন শেষ। এটাই ক নাম্বার। আসেন, আশা করি অঙ্কটা ক্লিয়ার আপনাদের কাছে। এই অঙ্কের যে জাবেদাটা, এই জাবেদাটা হচ্ছে এরকম যে এখানে কয় বছর জাবেদা করতে বলা হয়েছে দেখেন ভাইয়া, কয় বছর? ২২-২৩। তাহলে আমরা ২১ সালে কিনছি, আমরা উত্তর দেন। ২১ সালে মেশিন কিনা হয়েছে ১ জানুয়ারি তারিখে, আর জাবেদা দিতে বলা হয়েছে ২২-২৩। তার মানে ২১ সালের তিনটা যে মূল জাবেদা ছিল, তিনটা জাবেদা কি কি? মেশিন ক্রয়ের জাবেদা, মেশিন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব বা নগদান হিসাব ক্রেডিট, এই জাবেদাটা আসবে না, কারণ এই জাবেদাটা ২১ সালের ১ জানুয়ারির জন্য। আবার অবচয় ২১ সালের যে অবচয় জাবেদা, অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। আবার ২১ সালের কিসের জাবেদা? অবচয় বন্ধের জাবেদা। এই মোট তিনটা জাবেদা, ২১ সালের যে তিনটা জাবেদা, ইহা ২২ সালে আসবে না, কারণ আমরা ২২ সালের জাবেদা দিব। তাহলে ২২ সালের জাবেদা কি ভাইয়া? ২২ সালের জাবেদা কি? ২২ সালে, কারণ আমরা জানি প্রতি বছর মৌলিক জাবেদা দুইটা, ওইটা থাকবেই। ওইটা কি? অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, একটা জাবেদা মৌলিক। এরপরে অবচয়কে বন্ধ করবেন, অর্থাৎ আয় সারাংশ হিসাব বা আয় বিবরণী হিসাব ডেবিট আর অবচয় হিসাব ক্রেডিট, এই দুইটা জাবেদা প্রতি বছর থাকে। তার মানে ২০২২ সালেও এই জাবেদা থাকবে, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। কত তারিখে জাবেদা দেওয়া হবে? ডিসেম্বর। অবচয় জাবেদা, অবচয় বন্ধ করার জাবেদা সব সময় বছরের শেষে, শেষ দিন, হিসাব বছরের শেষ দিন। আমার হিসাব বর্ষ ৩১শে ডিসেম্বরে শেষ, তাই আমি ৩১ ডিসেম্বর দিয়েছি। শেষ দিন, হিসাব বর্ষের শেষ দিন। আপনার অঙ্ক শুরু হয়েছে ১ জুলাই, তাহলে অঙ্ক শেষ হবে ৩০শে জুন। ২০২১-এর ১ জুলাই, ২০২২-এর ৩০শে জুন, এক বছর হয়। তাহলে আপনি এখানে ৩০শে জুন দিবেন। যদি আপনার হিসাব বর্ষের শেষ দিন ৩০শে জুন হয়, তাহলে আপনি ৩০শে জুন দিবেন। আমার হিসাব বর্ষের শুরুর দিন ১ জানুয়ারি, শেষের দিন ৩১শে ডিসেম্বর, তাই আমি ৩১শে ডিসেম্বর দিয়েছি। মোট কথা আপনি হিসাব বর্ষের শেষ দিন দিবেন। তাহলে কত টাকা? ২৯,০০০। আচ্ছা ভাইয়া, সরল রৈখিক পদ্ধতি ২০২১ সালে যত টাকার জাবেদা মানে অবচয় হয়েছে, ২০২২ সালেও ঠিক তত টাকারই অবচয় হবে। ভাই আহামরি কিচ্ছু নাই, সহজ অঙ্ক। প্রতি বছর একই অ্যামাউন্ট। সরল রৈখিক স্থির কিস্তি এই জন্য এত সহজ, প্রতি বছর অবচয় একই অ্যামাউন্টের হয়, ২৯, ২৯, ২৯। যদি আপনি নতুন সম্পত্তি বা নতুন মেশিন ক্রয় বিক্রয় না করেন বা পুরাতন সম্পত্তি যদি বিক্রয় না করেন, তাইলে অবচয় চেঞ্জ হবে না, কারণ মাসের ক্যালকুলেশন আসবে না। এবার অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। এবার আসেন এটাকে আমি বন্ধ করব, তাহলে বন্ধ করার নিয়ম কি? অবচয় আগে ডেবিট হতো, এখন হবে ক্রেডিট। আর অবচয়ের ফলে যেহেতু আয় কমে যায়, তাই আয় বিবরণী ডেবিট, সহজ কথা। তাহলে আমাকে ২৯, আমি ২৯,০০০কে উল্টে দিলাম। অবচয় আগে ছিল ডেবিট, এই যে ডেবিট, এখন অবচয় কি? ক্রেডিট। তাহলে ডেবিটে ক্রেডিটে কাটাকাটি হয়ে ব্যালেন্স জিরো। তারপরে আমি অবচয় একটা মুনাফা জাতীয় ব্যয় হিসাব, তাই এটাকে বন্ধ করতে হয় সমাপনী দাখিলার মাধ্যমে। এটা একটা সমাপনী দাখিলা। এবার আসেন আমরা পরের বছর জাবেদা দিই। আচ্ছা,
আসেন এই জায়গার মধ্যে পরের বছর কাহিনী কি ছিল কন্ত? পরের বছর একটা কাহিনী হচ্ছে, কাহিনীটা হচ্ছে 2023 সালে জুলাই মাসের 1 তারিখে আমি মেশিন বিক্রি করছি। এইখানে আমি আলাদা আলাদা দেখাইছি, বাট আপনারা চাইলে এত ভাগে ভাগে না দেখিয়ে আপনারা এই দুইটা তো বুঝছেন, মেশিন বিক্রয়জনিতটা বাদ দেন, এটা তো বুঝছেন যে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট 14,500। কেন 2023 সালে 2023 সালে তো আমি 6 মাস ব্যবহার করছি ভাইয়া, তাহলে 6 মাস ব্যবহার করলে অবচয় কি 29,000 হবে? 14,500 হবে। অবচয় হবে 14,500, অবচয় বন্ধও করবেন 14,500। আসেন আমি একটু ক্রিস্টাল ক্লিয়ার জাবেদাটা দেখাই দিই। আমি হয়তো ওইখানে অনেক আলাদা আলাদা তারিখে দিছি, আপনি চাইলে এইভাবেও করতে পারবেন। এই দেখেন, আপনি চাইলে 2023 সালে এই কাজটা করতে পারবেন, চাইলে এই কাজটা করতে পারবেন যদি আপনার কাছে ওইটা বেশি কমপ্লিকেটেড মনে হয়। ধরেন এটা তো আমরা জানি বিবরণ, ডেবিট টাকা ক্রেডিট টাকা, এটা আমরা জানি। এই যে ডেবিট ক্রেডিট লিখে নিই, এগুলো হচ্ছে বিবরণ দেন খতিয়ান পৃষ্ঠা। আচ্ছা এই জায়গায় আমরা তারিখ দিয়ে দিই, তারিখটা অ্যাড করে দিই, এটা হচ্ছে তারিখ। আচ্ছা তাহলে আমরা বলেন তো প্রথমে আমরা 2023, আমরা কিন্তু 2023 এ আছি, 2022 এর জাবেদা দেওয়া শেষ। 2023 এ জুলাই মাসে কি কাহিনী হয়েছে আমার বলেন তো? জুলাই মাসের 1 তারিখে আমি মেশিন বিক্রি করছি। আমার উত্তর দেন, মেশিনটা আমি কয় টাকায় বিক্রি করছি ভাইয়া? মেশিনটা আমি নগদে বিক্রি করছি। নগদে অ্যামাউন্ট কত ছিল? নগদে অ্যামাউন্ট কত ছিল আমাকে উত্তর দেন। পুঞ্জীভূত অবচয় ডেবিট আর বিক্রয় জনিত কি ক্ষতি হয়েছে, ক্ষতি হিসাবও ডেবিট। আর মেশিনটা চলে গেছে, আমার মেশিন নাই, অর্জন মূল্যে লিপিবদ্ধ হইতে হয় মেশিন ক্রেডিট। ভালো কথা, এই একটা। এরপরে ডিসেম্বর মাসে আমি মেশিনের ক্ষতিটাকে উল্টায় দিব, অর্থাৎ আয় বিবরণী ডেবিট, আয় বিবরণী অথবা আয় সারাংশ যে কোনো একটা ডেবিট, আর বিক্রয়জনিত ক্ষতি ক্রেডিট উল্টে দিলাম। তারপরে আরো জাবেদা দিব আমি, অবচয় হিসাব ডেবিট, আর পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। 2022 সাল, শিক্ষার্থী বন্ধুরা 2022 সাল পর্যন্ত কিন্তু আমার জাবেদা ঠিক আছে, 2022 সাল ঠিক আছে, 2023 সালেরটাও ঠিক আছে, আমি আরো সহজভাবে লিখতেছি। আসেন আপনাদেরকে বোঝানোর স্বার্থে আর কি। তাহলে ডিসেম্বর 31 আমি অবচয়কে উল্টাই, আয় সারাংশ অথবা আয় বিবরণী, আয় সারাংশ অথবা আয় বিবরণী যেটা ইচ্ছা দেন ডেবিট, আর অবচয় হিসাব ক্রেডিট। আচ্ছা আচ্ছা একটু আমার কথাটা মনোযোগ দিয়ে শুনুন। হ্যাঁ আমি কয় টাকায় বিক্রি করছি? আমার মেশিনের দাম ছিল, আমার মেশিনের দাম টোটাল ছিল কয় টাকা মনে আছে? পুস্তক মূল্য ছিল 2,27,500, আর মেশিনটা আমি বিক্রি করেছিলাম 2,20,000। এই দেখেন মেশিনটা আমি বিক্রয় করেছিলাম কয় টাকায় দেখেন তো? 2,20,000 টাকায়। আর আমার মেশিনের পুস্তক মূল্য কত ছিল? 27,000। এই যে মেশিনের পুস্তক মূল্য 27,000 টাকা, 2,27,000 টাকা। তার মানে আমার ক্ষতি হয়েছে 7,500 টাকা। এবার আসেন আমরা জাবেদার দিকে ফোকাস করি। নগদে 2,20,000 লিখবেন। কত লিখবেন? ডেবিট, কারণ নগদ টাকা 2,20,000 আসছে, নগদে আমি মেশিন সেল করছি, নগদান হিসাব বেড়ে গেল 2,20,000। পুঞ্জীভূত অবচয় কয় টাকা আমাকে উত্তর দেন। পুঞ্জীভূত অবচয় মোট 3টা, 29, 29, 14,500। 2022 সাল, 2021 সাল, 22 সাল, 23 সাল, টোটাল 72,500 টাকা আমরা গণনা করেছিলাম। তো 72,500 টাকা আমরা ডেবিট দিব, কারণ যতদিন পর্যন্ত মেশিনটা আমাদের কাছে ছিল ততদিন পর্যন্ত পুঞ্জীভূত অবচয়ের ধর্ম হচ্ছে ক্রেডিট হওয়া, অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। কিন্তু যেই মুহূর্তে আমি আমার মেশিনটাকে সেল করে দিয়েছি সেই মুহূর্তে আমার পুঞ্জীভূত অবচয়টা ক্রেডিট থেকে ডেবিট হয়ে যাবে, কারণ যেই সম্পত্তি আমার কাছে নাই সেই সম্পত্তির ব্যবহারজনিত বা ব্যয়, যেটাকে আমরা পুঞ্জীভূত অবচয় বলছি, কন্ট্রা সম্পদ বা কন্ট্রা বা বিপরীত সম্পদ, ওইটাও আমার কাছে থাকবে না। যতদিন সম্পদ, বুঝেন আবার বুঝেন, যতদিন সম্পদ আমার কাছে আছে ততদিন পর্যন্ত পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। কিন্তু যেই মুহূর্তে সম্পদ আমি সেল করে দিয়েছি মেয়াদকাল শেষ হওয়ার আগেই, তখন যতদিন ব্যবহার করেছিলাম পুঞ্জীভূত অবচয় সবগুলোকে ক্রেডিট দিয়ে দিতে হবে, বন্ধ ডেবিট দিয়ে দিতে হবে, অর্থাৎ বন্ধ করতে হবে। তাহলে পুঞ্জীভূত অবচয় 72,500 এতদিন হয়েছে ক্রেডিট,
এখন ডেবিটে ক্রেডিটে কাটাকাটি 0। এবার মানে পুঞ্জীভূত অবচয় বন্ধ করে দিলাম কন্ট্রা সম্পদকে। এখন বিক্রয়জনিত ক্ষতি, আমাকে উত্তর দেন তো, বিক্রয়জনিত ক্ষতি কয় টাকা? বিক্রয়জনিত ক্ষতি 7,500। মনে আছে কেমনে? ওই যে মেশিনের দাম ছিল 2,27,500, কিন্তু আমি সেল করছি 2,20,000, অর্থাৎ পুস্তক মূল্য মাইনাস বিক্রয় মূল্য কত হয়? 2 লাখ কত 2,000 কত 500 টাকা, 7,500 টাকা। তার মানে আমার টোটাল 7,500 টাকা আমার ক্ষতি হয়েছিল। তাহলে আমার ক্ষতি 7,500, কিন্তু আমার মেশিন, আমরা জানি ঐতিহাসিক মূল্য, অ্যাকাউন্টিং এর ঐতিহাসিক মূল্যনীতি বা ক্রয় মূল্য নীতি অনুযায়ী আমরা যে কোনো স্থায়ী সম্পদকে তার অর্জন মূল্যে লিপিবদ্ধ করি। তাহলে এই স্থায়ী সম্পত্তির অর্জন মূল্য কত ছিল? আসেন আমরা দেখে আসি। অর্জন মূল্য কত ছিল আমাকে বলেন? অর্জন মূল্য ছিল টোটাল 2,80,000 আর 20, তার মানে 3 লাখ, অর্থাৎ 3 লক্ষ টাকা আমি এখানে লিপিবদ্ধ করব। কয় লাখ? 3 লক্ষ টাকা। দেখেন ডেবিটে ক্রেডিটে মিলে গেছে, দেখেন ডেবিটে ক্রেডিটে 2 পাশ সেম, 3 লক্ষ টাকা। এবার 2023 সালে আমার কয় টাকার অবচয় হয়েছিল? আমার উত্তর দেন তো, কয় টাকার অবচয় হয়েছিল? অবচয় না, আমার কয় টাকার ক্ষতি হয়েছিল এটা আমরা আগে বলেন। অবচয়টাও দিচ্ছি, আগে ক্ষতি বন্ধ করি। 2023 সালে আমি কয় টাকার ক্ষতি হয়েছে? আমার 7,500। এই যে 7,500, কত টাকার ক্ষতি হয়েছে? 7,500। এই যে আমরা এই যে জায়গায় লিখবো 7,500 আর 7,500, সহজ না? আমরা আমাদের ক্ষতিকে বন্ধ করে দিলাম, সহজ না ভাইয়া? এই মনোযোগ দিয়ে দেখো, একেবারে ইজি। আমরা আমাদের যে ক্ষতিটা হয়েছিল সেইটা আমাদের একটা নামিক হিসাব, যা বিশদায় বিবরণীর অন্যান্য ব্যয়তে আমরা লিখতাম। তো বিশদায়মিতে যা লিপিবদ্ধ করি তা সবগুলোকে আমরা মুনাফা জাতীয় আয় ব্যয় বলি, এবং ওগুলোকে আমরা সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করি। কিভাবে ভাইয়া, কিভাবে? আবারই বলছি, শোনো। বিক্রয়জনিত ক্ষতির ধর্ম হচ্ছে ডেবিট হওয়া। এই দেখেন কি হয়েছিল? ডেবিট। এইটাকে আমরা বন্ধ করার সময় কি করব? ক্রেডিট। এখন এই যে ক্ষতিটা হইল, এর ফলে বিশদায় বিবরণীতে আয় বাড়ে না আয় কমে? উত্তর দেন, আপনি উত্তর দেন। ক্ষতি হইলে আয় বাড়ে না আয় কমে? অবশ্যই ক্ষতি হলে আয় কমে বা মুনাফা হ্রাস পায়। আয় কমে গেলে ডেবিট, আমরা জানি। তো আয় তো আমরা লিখতে পারবো না, লিখতে হবে আয় বিবরণী অথবা আয় সারাংশ। তাইলে আয় বিবরণী বা আয় সারাংশ ডেবিট। এই দেখেন আয় কমে গেল, ডেবিট 7,500। এই যে ক্ষতি হয়েছে 7,500, কি হয়েছে? ক্ষতি। এবার 2023 সালে অবচয় হয়েছে না ভাইয়া? অবচয় হয় নাই? হয়েছে। কত টাকা হয়েছে? 6 মাস। 2023 সালে জুলাই মাসের 1 তারিখে আমি মেশিনটি বিক্রি করেছিলাম, সুতরাং আমার অবচয় হয়েছে কয় মাসের? 6 মাস। 1 বছরের অবচয় 29,000, 6 মাসের অবচয় 14,500 টাকা ভাইয়া, 14,500 টাকা। তাইলে 14,500 টাকা আমি কিভাবে বন্ধ করব? আমরা জানি মূল যেই অবচয়ের জাবেদা, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। অ্যামাউন্টটা কত? 14,500, আবারও 14,500। এবার আসেন, এই যে অবচয়কে আমি বন্ধ করব, তাহলে অবচয়ের ধর্ম, অবচয় হচ্ছে ডেবিট, অবচয়ের ধর্ম ডেবিট। অবচয়কে বন্ধ করতে হলে অবচয় হয়ে যায় উল্টা, ক্রেডিট। কি হয়ে গেছে? ক্রেডিট। কারণ ডেবিটে ক্রেডিটে কাটাকাটি, অর্থাৎ আমার অবচয় বন্ধ হয়ে গেল। কিন্তু এই অবচয় কোথায় যায়? বিশদ আয় বিবরণীতে। তাই আবারও আয় বিবরণী বা আয় সারাংশ সাহায্য নিতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, আমি আয় বিবরণীকে অবচয় ক্রেডিট, তার মানে আয় বিবরণী ডেবিট, এটা তো আমি বুঝতে পারছি, কিন্তু কেন? কারণ অবচয় যত বাড়বে, অবচয় যত হবে, অবচয় হইলে মুনাফা কমে যায়, আয় কমে যায়। আর আয় বাড়লে ক্রেডিট, আয় কমলে ডেবিট। কিন্তু আয় হিসাব কি লেখা যায় বন্ধুরা? বলো তো, শিক্ষার্থী বন্ধুরা আমাকে বলো, ভাইয়ার সাথে একটু রেসপন্স করো। আয় 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 কি শুধু লেখা যাবে? লিখতে হবে আয় বিবরণী বা আয় সারাংশ। আয় সারাংশ বা আয় বিবরণী কি? ডেবিট। আয় কমে গেছে, আয় হ্রাস পেলে আয় বিবরণী, আয় সারাংশ, অথবা আপনি চাইলে আয় বিবরণী, যেটা ইচ্ছা লিখতে পারেন, একই কথা। দুইটাই বিশদ আয় বিবরণীকে প্রতিনিধিত্ব করে, রিপ্রেজেন্টেটিভ। বিশদ আয় বিবরণী, ইনকাম সামারি বলে ইংলিশে। আয় বিবরণী অথবা আয় সারাংশ একই কথা। তাহলে কত? সেম 14,500। যত টাকার অবচয় তত টাকার বন্ধ, অর্থাৎ অবচয় 14,500, সমাপনী দাখিলা 14,500। আমাদের অঙ্ক শেষ। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস নাম্বার 9। ক্লাস নাম্বার 9 এই কয়টা আমাদের অঙ্ক আমরা ছিল। আমরা দুইটা বোর্ড কোশ্চেন সলভ করলাম, একটা যশোর বোর্ড, একটা ঢাকা বোর্ড। পরবর্তী এই দুইটাই কিন্তু 24 সাল, মানে খুব রিসেন্ট কোশ্চেন। তোমাদের পরীক্ষাতেও ঠিক এইরকম টাইপের কোশ্চেনই হবে। চাইবো কি? জাবেদা দাও, বলবে জাবেদা দাও, 4 বছর 3 বছর 2 বছর জাবেদা দাও, পুঞ্জীভূত অবচয় নির্ণয় করো এবং অবচয় সারণী প্রস্তুত করো। আমরা আমাদের যে পরের ক্লাসটা রয়েছে 10 নম্বর ক্লাসে আমরা বড় একটা ম্যাথ দেখব, যেই ম্যাথের মধ্যে সকল ধরনের সমস্যা বা ম্যাক্সিমাম সমস্যা সলিউশন করা সম্ভব সরলরৈখিক পদ্ধতিতে। তারপরে আমরা জাম্প করব
ক্রমরসমান জেরে, ওগুলোও বোর্ড কোশ্চেন। এবং বোর্ড কোশ্চেন সলভ করার পরে আবার আমরা বড় অঙ্ক দেখবো, যেটা যেটা একটু করতে ক্রিটিক্যাল বা মাসের কাজ কর্ম আছে, বা মাস দিয়ে ক্যালকুলেশন করতে হয়, 3 মাস 2 মাস 1 মাসের ক্যালকুলেশন করতে হয়। এরকম পদ্ধতিতে সরলরৈখিক ও ক্রমরসমান জের উভয় পদ্ধতিতে আমরা ম্যাথগুলো করে থাকবো। এইটা আজকে মাত্র এই অধ্যায় 2 নাম্বার ক্লাস, অর্থাৎ আজকে 9 নাম্বার ক্লাস গেল, 8 নাম্বার 9 নাম্বার এই অধ্যায়ের মাত্র দ্বিতীয় ক্লাস এটা। এই অধ্যায়ের আরো কয়েকটি ক্লাস হবে এই সরলরৈখিক আর ক্রমরসমান অবচয় জের পদ্ধতিতে অবচয় নির্ণয় করার উপর। আশা করছি তোমরা পরবর্তী ক্লাসগুলোতেও আমাদের সাথে থাকবে এবং মনোযোগ দিয়ে ভাইয়ের ক্লাসগুলো করবে, তাহলে তোমরা অবশ্যই পরীক্ষাতে উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আজকে তোমাদেরকে সাথে থাকার জন্য।